হ্যালো। আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের নেক্সট লেকচার থেকে শুরু করতেছি। এটা মেবি লেকচার 7 বা 8 হবে। তো এখন আমাদের ভৌত আলোক বিজ্ঞানে মোটামুটি আমরা ইউএম দিচ্ছি পরীক্ষাটা মোটামুটি আমরা থিওরি কমপ্লিট করছি। তো আজকে আমরা ইউএম দিচ্ছি পরীক্ষা নিয়ে কয়েকটা ম্যাথ করবো। চ্যাপ্টার সব ম্যাথই ইজি, তো আমি কয়েকটা কঠিন ম্যাথ করাই দিলে আশা করি সহজ ম্যাথগুলো পারার কথা। ঠিক আছে, সহজ ম্যাথগুলো পারার কথা। তো আমরা এখন শুরু করবো। এই যে আমি কয়েকটা ম্যাথ রেডি করে রাখছি এখানে, যে এটা বুয়েট 14-15তে আসছে। আমি যদি দেখাই, দাঁড়া। ওকে, একটু ওয়েট। আচ্ছা, তো প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলতেছে যে আমরা যদি প্রশ্নটা এখন একটু করি, যে একটি বর্ণের আলো দিয়ে আলোকিত একটি দ্বিচিরপরীকে চিরদ্বয় থেকে কিছু দূরে স্থাপিত পর্দার ডোরা পাওয়া যায়। স্বাভাবিক। যদি পর্দাটিকে চিরের দিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, তাহলে ডোরার ব্যবধানে পরিবর্তন হয় এত। পরিবর্তন হয় কতটুকু এটা বলছে, ঠিক আছে। যদি চির দুটির মধ্যবর্তী দূরত্ব 10⁻³ মিটার হয়, তবে ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তাহলে প্রশ্ন কি বলছে আমাদেরকে আগে এটা বুঝতে হবে। ঠিক আছে, প্রশ্ন কি বলছে আমরা যদি এখন সলিউশনে যাই, আমরা এখন সলিউশন করি আস্তে আস্তে। প্রশ্ন কি বলছে আমাদেরকে আগে এটা বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমরা চির আঁকি। ইয়াং ইতিচির পরীক্ষায় চির আঁকি, যেমনি আঁকতে হয় এমনি আঁকি। এটা হচ্ছে চির, দুইটা চির। ইয়াং ইতিচির পরীক্ষায় দুইটা চির থাকে। এই যে দুইটা চির আঁকলাম, চির দ্বয় আঁকলাম। আর এদিকে কি থাকবে? এদিকে থাকবে পদ্মা। এদিকে কি থাকবে? পদ্মা থাকবে। আচ্ছা, এখন কি বলছে? প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলতেছে যে আহ আমাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যদি চির দুটি মধ্যবর্তী দূরত্ব, এই যে যদি চির দুটি মধ্যবর্তী দূরত্ব 10⁻³ মিটার হয়, তার মানে আমাদেরকে ক্লু দিয়ে দিছে কোনটা? আমাদেরকে ক্লু দিয়ে দিছে এটা, যে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব 10⁻² মিটার। ঠিক আছে, এই যে এখান থেকে এই দুইটা দূরত্ব মানে 10⁻³ কত? 3 মিটার। আর চির দুইয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। মানে এ ইজ ইকুয়াল 10⁻³ মিটার দিয়ে দিছে। ঠিক আছে, তো আমাদেরকে, আর আমরা কি জানি? চির থেকে পদ্মার দূরত্ব, চির থেকে পদ্মার দূরত্বকে কি বলা হয়? বড় হাতের ডি দিয়ে প্রকাশ করা হয়। বড় হাতের ডি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমাদেরকে পরবর্তীতে কি বলছে? যে যদি পদ্মাটিকে, এই যে যদি পদ্মাটিকে চিরের দিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, এই যে এই পদ্মাটাকে আমরা চিরের দিকে মানে কি? চিরের দিকে না, তার মানে আমরা পদ্মাটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, কত মিটার? 5 × 10⁻² মিটার নিয়ে আসবো এদিকে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে ধর পদ্মাকে এই জায়গায় নিয়ে আসছি। এই যে এই জায়গায় নিয়ে আসছি পদ্মাকে, নিয়ে আসছি এই জায়গায়। এখন পদ্মাকে এই জায়গায় নিয়ে আসি আমরা, কতটুকু নিয়ে আসছি পদ্মাকে এই জায়গায়? আমরা পদ্মাকে এই জায়গায় নিয়ে আসছি 10⁻² মিটার। 10⁻² মিটার বলতেছি, সরি। আমরা নিয়ে আসছি একটু হচ্ছে 3 ইন্টু কত? যদি পদ্মাটিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, এই যে যদি পদ্মাটিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, তার মানে আমরা সরাইছি কত? 5 × 10⁻² মিটার। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসতে পারে যে পদ্মাটাকে আমরা এদিকে সরাইছি কেন? 5 × 10⁻² মিটার এদিকে তো সরাইতে পারতাম। এদিকে সরানো এই কারণে আমাদেরকে বলে দিছে যে যদি পদ্মাটিকে চিরের দিকে, মানে চিরের দিকে, তো চির তো এদিকে, তো চিরের দিকে 5 × 10⁻² মিটার সরানো হয়েছে। তার মানে আমরা এটাও বলতে পারি, তার মানে পরবর্তীতে এটুক সাইজ, এই যে এটুক, এখান থেকে যে এটুক সাইজ, এটার সাইজ হচ্ছে যে ডি মাইনাস 5 × 10⁻² মিটার। ডি মাইনাস 5 × 10⁻² মিটার স্বাভাবিক, কারণ আগে ডি ছিল, এখন এই 5 × 10⁻² মিটার এদিকে সরানোর পর এখন কতটুক? এখন আসে ডি মাইনাস 5 × 10⁻² মিটার। ঠিক আছে, তা এখন আমাদেরকে প্রশ্ন বলতেছে যে ডোরার ব্যবধানে পরিবর্তন হয়। এই যে পদ্মাটাকে যে একটু সরাই আনছে, এখান থেকে এখানে আনছে, এখানে আনার কারণ ডোরার ব্যবধানে পরিবর্তন হয় এত মিটার। হ্যাঁ, আচ্ছা, ডোরার ব্যবধান বলতে আমরা কি বুঝি? আমি যদি এগুলো পড়াইতে আসছি ডোরার ব্যবধান, এই যে আমরা কি পাই? একটা উজ্জ্বল ডোরা পাই, একটা অনুজ্জ্বল ডোরা পাই, আবার উজ্জ্বল ডোরা পাই, আবার অনুজ্জ্বল ডোরা পাই। ঠিক আছে, এগুলো হচ্ছে অনুজ্জ্বল ডোরা, আর এগুলো হচ্ছে উজ্জ্বল ডোরা। তো ডোরা ব্যবধান বলতে আমরা কি বুঝতাম? একটা অনুজ্জ্বল ডোরা থেকে আরেকটা অনুজ্জ্বল ডোরার দূরত্ব, কিংবা একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা হচ্ছে ডোরা ব্যবধান ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখন ম্যাথ করা শুরু করি। তা আমাদের কি, আমরা কি জানি? আর আমরা গত ক্লাসগুলোতে ডোরা ব্যবধান সূত্র পেয়ে গেছিলাম, যে আমরা কি জানি? যে ডোরা ব্যবধান ডেল z ইজ ইকুয়াল কত? ডেল z ইজ ইকুয়াল আমরা কি জানতাম?
ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই এ, ঠিক আছে। যেখানে বড়াতে ডি হচ্ছে কি চির থেকে পর্দার দূরত্ব, আর এ হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, আর ল্যামডা হচ্ছে যে আলোটা পড়তেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থায় ডোরার ব্যবধান, তো এই দেখ যখন পর্দাটা যখন এখানে ছিল তখন তো ওর একটা ডোরা ব্যবধান ছিল, এখানে আসার পর ডোরা ব্যবধান চেঞ্জ হয়েছে এখানে নিয়ে আসার কারণে। তাহলে আমরা ধরে নিই প্রথম অবস্থায় ডোরা ব্যবধান ডেল জ্যাড ওয়ান, ঠিক আছে। প্রথম অবস্থায় ডোরা ব্যবধান হচ্ছে ডেল জ্যাড ওয়ান is equal del z 1, ওকে। তো 5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার সরানোর পর ডোরা ব্যবধান, 2 মিটার সরানোর পর ডোরা ব্যবধান, 2 মিটার সরানোর পর ডোরা ব্যবধান, 5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার সরানোর পর ডোরা ব্যবধান হচ্ছে যে আমরা ধরে নিলাম ডেল জেড 2, ঠিক আছে, ডেল জেড 2। তো ডোরা ব্যবধানের পরিবর্তন কি হবে? ডোরা ব্যবধানের পরিবর্তন, ডোরা ব্যবধানের পরিবর্তন, কারণ সরাই ফেলার পর তো পরিবর্তন হয়েছে, হ্যাঁ। এখন আমরা তো জানি না যে ডেল জেড ওয়ান ওয়ান বড় নাকি ডেল জেড টু বড়। তা আমরা নর্মালি কি লিখে দিব? আমরা লিখে দিব ডেল জেড ওয়ান ডিফারেন্স, এটাকে বলে ডিফারেন্স চিহ্ন। ডেল জেড টু মানে যেটা বড় হবে সেটার থেকে ছোটটা বিয়োগ, ঠিক আছে। এটাই তো ডোরা ব্যবধানের পরিবর্তন বোঝায়, ঠিক। পরিবর্তন মানে কি বিয়োগফল না? আগে কি ছিল এখন কি আছে? এখন আমরা লিখতে পারি না যে ডেল জেড ইজ ইকুয়াল lambda d ডিভাইড বাই a, lambda d ডিভাইড বাই a। আবার ডেল জেড 2 ইজ ইকুয়াল কি লিখতে পারি? আচ্ছা, এটা ডেল জেড 1, আর ডেল জেড 2 ইজ ইকুয়াল কি লিখতে পারি? যে lambda ইনটু d মাইনাস 5 ইনটু 10 ইনভার্স 2 ডিভাইড বাই কত? a। কারণ কেন? ডেল জেড 2 কিসের জন্য? ডেল জেড 2 হচ্ছে পর্দাটাকে এখানে নিয়ে আসার পর, তো পর্দাটাকে যখন এখানে নিয়ে আসে তখন চির থেকে পর্দার দূরত্ব কি d মাইনাস 5 ইনটু 10 ইনভার্স 2 মিটার, ঠিক আছে। তাহলে ডেল জেড 2 ইজ ইকুয়াল কি lambda into d minus 5 into 10 plus 2 divided by a। আচ্ছা, এখন খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে ডেল জেড ওয়ানটা বড়। কেন ডেল জেড ওয়ানটা বড়? কারণ এখানে ডেল জেড ওয়ানের সাথে অনেক কিছু উপরে ল্যামডার সাথে ডি গুণ হয়েছে, আর এখানে কিছু উপরে ল্যামডার সাথে ডি মাইনাস সামথিং, ডি মাইনাস সামথিং মানে কি? এটা ডি থেকে অবশ্যই ছোট, তার মানে ল্যামডার সাথে ছোট কিছু একটা গুণ হয়েছে, আর এখানে বড় কিছু গুণ হয়েছে, তার মানে এটা খালি চোখে বলা যায় যে ডেল জেড ওয়ান বড় হবে, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে ডোরা ব্যবধানের পরিবর্তন, ঠিক আছে। সুতরাং ডোরা ব্যবধানের পরিবর্তন ডোরা ব্যবধানের পরিবর্তন কোথায় গেল? ডোরা ব্যবধানের পরিবর্তন ইজ ইকুয়াল ডেল জেড ওয়ান মাইনাস ডেল জেড টু, কারণ ডেল জেড ওয়ান বড়, ঠিক আছে, ডেল জেড টু, ওকে। তাহলে আমরা আবার এখানে লিখে দিছে যে পর্দাটা এখান থেকে এখানে আনার পর ডোরা ব্যবধানের পরিবর্তনটা 3 ইন্টু 10 ইনভার্স 5, তার মানে ডোরা ব্যবধানের পরিবর্তনের মান আমরা জানি যে 3 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে পরের পৃষ্ঠায়, আচ্ছা এগুলো তো আগে, হ্যাঁ পরের পৃষ্ঠায় আমরা লিখতে পারি যে কি লিখতে পারি দেখি বল, যে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3 ইন্টু 10 ইনভার্স 5 ইজ ইকুয়াল ডেল জেড 1 মাইনাস ডেল জেড 2, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3 ইন্টু 10 ইনভার্স 5, ডেল জেড 1 এর সূত্র কি ছিল? ডেল জেড 1 এর সূত্র ছিল এই যে lambda d ডিভাইড বাই a, lambda d ডিভাইড বাই a মাইনাস lambda ইনটু d মাইনাস 5 ইনটু 10 ইনভার্স 2 ডিভাইড বাই a। তাহলে আমরা লিখতে পারি যে lambda d ডিভাইড বাই a মাইনাস lambda ইনটু e d মাইনাস 5 ইনটু 10 ইনভার্স 2 ডিভাইড বাই কি? a, তাই তো? তাহলে এখান থেকে আমরা ইজিলি নিতে পারি, এখান থেকে ইজিলি আমরা আর যদি শর্টকাটে করে ফেলি, আমি তো মুখে মুখে করে বলতেছি, এখান থেকে তো তোরা মান বের করতে পারার কথাই, ঠিক আছে। ল্যামডা ডি মাইনাস ল্যামডা ডি প্লাস 5 ইন্টু 10 ইনভার্স 2 ইন্টু ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ল্যামডা ডি কাটাকাটি গেছে গা, 3 ইন্টু কত? এখানে 3 ইন্টু 10 ইনভার্স 5 থাকে, হ্যাঁ। আর এখানে এর মানও কিন্তু আমাদের দেওয়া আছে, এর মান প্রশ্নে দিয়ে দিছে, এই যে এর মান 10 ইনভার্স 3 মিটার, ঠিক আছে। তাহলে আমরা মানগুলো বসাই দিই এখন আরামসে। 3 ইন্টু 10 ইনভার্স 5 এখান থেকে কি হবে? এখান থেকে আমরা
ইজিলি কার মান বের করতে পারি? এখানে থাকে অবভিয়াসলি কি থাকে, তাহলে মানগুলো বসাই দিই আমরা যে 10 ইনভার্স 3 আর ল্যামডা ডি কাটাকাটি গেছে, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 2 ল্যামডা। ঠিক আছে, তাহলে এখন 3 ইন্টু 10 ইনভার্স 5 গুণ 10 ইনভার্স 3, আর এখানে হবে 5 ইন্টু 10 ইনভার্স 2 ল্যামডা। এখান থেকে আমরা কি বের করে বলতে পারি? সুতরাং আমাদের ইজিলি ল্যামডার মান চলে আসে এখানে। সুতরাং আমরা ল্যামডার মান আমি সরাসরি বসাই দিচ্ছি, এটা তোরা ক্যালকুলেটর বের করতে পারবি, বাকিটা আমি জানি। ঠিক আছে, তাহলে কত হবে? ল্যামডার মান হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে তবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডার মান আমরা বের করে ফেলছি। এইটা হচ্ছে আনসার। তো আমাদের পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটা আমাদেরকে বলতেছে ইয়াং এর ব্যতিচার দ্বিচির পরীক্ষায় এত হার্জ কম্পাঙ্কে লাল আলো ব্যবহার করে ডোরা প্রস্থ পাওয়া গেছে এত, আর যদি এত হার্জ কম্পাঙ্কে নীল আলো ব্যবহার করে তখন ডোরা প্রস্থ কত পাওয়া যেত। ঠিক আছে, তো জিনিসটা ব্যাপারটা এরকম। প্রথমত ডোরা প্রস্থ কি জিনিস? হ্যাঁ, ডোরা ব্যবধান কি জিনিস আর ডোরা প্রস্থ কি জিনিস? ডোরা ব্যবধান হচ্ছে যে এটা উজ্জ্বল, এটা অনুজ্জ্বল, এটা উজ্জ্বল, এটা অনুজ্জ্বল, তো এই যে এটা অনুজ্জ্বল, ঠিক আছে, এটা অনুজ্জ্বল ডোরা। হ্যাঁ, তো একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে যে ডোরা ব্যবধান, একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে ডোরা ব্যবধান। আর ডোরা প্রস্থ কি? ডোরা প্রস্থ হচ্ছে শুধু একটা উজ্জ্বল ডোরা, শুধু একটা উজ্জ্বল ডোরার সাইজ করতো, এই যে সাইজ করতো একটা উজ্জ্বল ডোরা। ঠিক আছে, এই জিনিসগুলো তোরা ভুলে গেছো আমি জানি, বা একটা উজ্জ্বল ডোরার সাইজ করতো, কারণ ডোরাগুলো তো সেম থাকে, ঠিক আছে, সাইজে, এগুলো পরে আসছি আমি। তাহলে আমাদেরকে ডোরা প্রস্থ বের করতে বলছে। হুম, একবার কি ইউজ করছে, একবার লাল রং মানে লাল আলো ব্যবহার করছে, আরেকবার নীল আলো ব্যবহার করছে, কিন্তু মেকানিজমটা সেম ছিল বলতে আমি যদি তোদেরকে বুঝাই এটা সলিউশন করে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে তেমন কিছুই না। এখানে একটা পদ্মা আছে, আহ এখানে একটা কি আছে, পদ্মা আছে, এদিকে একটা পদ্মা আছে, আর এদিকে ধর চির আছে, দুইটা চির, মানে ইয়াঙ্গিতি চির পরীক্ষার মেকানিজম, ইয়াঙ্গিতি চির পরীক্ষার মেকানিজম। আর এদিকে ধর আমরা টর্চ লাইট দিয়ে আলো ফেলছি, এই যে টর্চ লাইট দিয়ে আমরা কি করছি, আমরা আলো ফেলছি। হ্যাঁ, তো আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে প্রথমবার আমরা কি করছি, লাল আলো ব্যবহার করছি। ঠিক আছে, লাল আলো, তো লাল আলো ব্যবহার করলে ব্যাপারটা কেমন হবে, যে এখান থেকে যে আলো ফেললাম, এই যে আলো ফেলছি, আলো ফেলার পর ওর শুরুতে কি ছিল, কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে, তার মানে লাল আলো কম্পাঙ্কটাকে আমরা F1 ধরে নিলাম, F1 কম্পাঙ্কের আলো ফেলছি এখানে আমরা। আর চির থেকে পর্দা দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? A দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আর চির থেকে পর্দার দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? চির থেকে পর্দার দূরত্বকে আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি। তো এটা ছিল ইয়াং এর দ্বিতীয় পরীক্ষার মেকানিজম। তো জিনিসটা কি হচ্ছে, সেম জিনিস, সেম মেকানিজম, এই যে সেম মেকানিজমে আমরা জাস্ট এর পরের বার কি করছি, এর পরের বার হচ্ছে আমরা, আমি যদি নিই এটা হচ্ছে কেস 2, এর পরের বার আমরা কি করছি, আমরা জাস্ট নীল আলো ফেলছি এখানে, এখানে আমরা কি ফেলছি, এখানে আমরা ফেলছি নীল আলো। হুম, তখন নীল আলো ফেলার পর কত হবে, মানে ডোরা প্রস্থ কত হবে এটা বের করতে বলছে। আমরা জাস্ট এখন এবার ফেলছি নীল আলো, তো নীল আলোর কম্পাঙ্ক আমরা ধরে নিই F2। ঠিক আছে, F2 ধরে নিই কম্পাঙ্ক। যদি প্রশ্ন দিয়ে দিছে কম্পাঙ্ক কত, F1 আর F2 দুইটা কম্পাঙ্ক দিয়ে দিছে, কিন্তু একটা জিনিস দেখ, এই মেকানিজমও পদার্থ থেকে চিরের দূরত্ব ডি, বড়াতের টি, এই মেকানিজম পদার্থ থেকে চিরের দূরত্ব বড়াতের টি, আর দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব এ, এই মেকানিজম দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব এ। তার মানে সেম মেকানিজম, আমরা শুধু লাল আলোর পরিবর্তে নীল আলো ফেলছি। তাহলে আমরা এখন দেখি প্রশ্নে কি কি দেওয়া আছে। হুম, প্রশ্নে কি কি দেওয়া আছে দেখ। F1 সমান দেওয়া আছে, F1 সমান কত, 4 × 6 9, F1 মানে লাল আলোর কম্পাঙ্ক, ঠিক আছে, 10⁻14 হার্জ। তারপর F2 সমান কত দিয়ে দিছে, আচ্ছা F2 না দিয়ে প্রথমে আগে সিরিয়ালে লিখি যে ইয়া দিয়ে দিচ্ছে কত, ডোরা প্রস্থকে আমরা B1 ধরলাম। ঠিক আছে, কারণ কেন, আমাদের কি কি বলছে, এই আলো কম্পাঙ্কের ব্যবহারের ফলে ডোরা প্রস্থ পাওয়া গেছে এত মিটার। হ্যাঁ, ডোরা প্রস্থ মানে একটা ডোরার সাইজ আর কি, একটা ডোরার সাইজ পাওয়া গেছে এত মিটার। তো একটা ডোরার সাইজ পাওয়া গেছে এত মিটার বলতে কি বোঝাচ্ছে, আমরা ধরে নিলাম কেস 1 এর ক্ষেত্রে, এই যে কেস 1 এর ক্ষেত্রে ডোরা প্রস্থকে B1 দিয়ে প্রকাশ করতেছি। B1 সমান কত বলছে, ডোরা প্রস্থ 2.4 × 10⁻⁴
4 মিটার। ঠিক আছে, আর আমাদেরকে F2 দিয়ে দিছে, F2 দিয়ে দিছে কত, যে F2 মানে যখন নীল আলো ফেলা দিচ্ছে, নীল আলোর কম্পাঙ্ক ছিল 7.5 ইন্টু 10⁻14 হার্জ। ঠিক আছে, তো আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বলছে যে ডোরা পোস্টের পরিবর্তন কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমাদেরকে ডোরা পোস্টের পরিবর্তন করতে হবে আগে, এটা বের করার আগে আমাদেরকে তো অবশ্যই B2 বের করতে হবে। B2 মানে কি, কেস 2 তে ডোরা পোস্টগুলো কত হবে সেটা। হ্যাঁ, তারপর বের করতে হবে আমাদেরকে কি, ডেল বি, মানে পরিবর্তনটা কি হয়েছে, B1 ডিফারেন্সিয়েট বলতেছি ডিফারেন্স B2, কারণ আমরা জানি না B1 বড় হবে না B2 বড় হবে, যেটা বড় হবে সেটার থেকে ছোটটার বিয়োগ। ঠিক আছে, এটাই তো পরিবর্তন। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন বলতে পারি যে, আর আমরা আরেকটা জিনিস জানি যে, যেহেতু আমাদেরকে বেশিরভাগ সূত্র ল্যামডা দিয়ে করা, ল্যামডা দিয়ে, এখানে তো কম্পাঙ্কের কোনো কাজ নাই। আমরা আবার একটা সূত্র জানি না যে সি ইজ ইকুয়াল এফ ল্যামডা। সুতরাং এখান থেকে আমরা ইজিলি এফ ইজ ইকুয়াল বলতে পারি ল্যামডা বাই সি। ঠিক আছে, সি ইকুয়াল এফ ল্যামডা, তাহলে কি হবে, ল্যামডা ইজ ইকুয়াল কি হবে, আচ্ছা এখানে তো উল্লেখ লিখলাম, সি বাই ল্যামডা হবে। ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল কি হবে, সি বাই ল্যামডা। ঠিক আছে, একটু ক্লিয়ার কিনা, একটু আশা করি ক্লিয়ার। তো এখন আমরা ডোরাপোস্টের সূত্র জানি, ডোরাপোস্টের সূত্র জানি, ডোরাপোস্টের সূত্র আমরা কি জানি, আমরা যদি লিখি ডোরাপোস্টের সূত্র হচ্ছে B1 ইজ ইকুয়াল, আচ্ছা আমরা ডোরাপোস্টের সূত্র কি জানি, আমরা ডোরাপোস্টের সূত্র জানি যে B1 বা B ইজ ইকুয়াল, হ্যাঁ আচ্ছা শুরুতে ডোরাপোস্টের সূত্রটা আমি লিখে দিই, যে ডোরাপোস্টের সূত্র কি ছিল, যে ল্যামডা ডি ডিভাইড বাই 2a। ঠিক আছে, ল্যামডা ডি ডিভাইড বাই 2a। তাহলে আমরা বলতে পারি যে এখন বি ওয়ান ক্ষেত্রে ল্যামডা ওয়ান, কারণ তখন লাল আলো ছিল, ল্যামডা ওয়ান ডি, আর ডি তো ডি ছিল আর 2a ছিল। হ্যাঁ, আর B2 ক্ষেত্রে হচ্ছে কি, আর আমরা বলতে পারি B2 ক্ষেত্রে হচ্ছে যখন ল্যামডা 2, কারণ তখন নীল আলো ফেলছি, কারণ নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য তো সেম হবে না, ডি ডিভাইড বাই 2a, কারণ ডি আর 2a কিন্তু সেম থাকবে, কারণ কেন, কারণ আমরা তো মেকানিজমটা চেঞ্জ করি নাই। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি এটাকে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ নাম দিই, এটাকে ধর আমরা 1 নং সমীকরণ নাম দিলাম, আর এটাকে আমরা 2 নং সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা করব 1 নং ভাগ 2 নং দিব। ঠিক আছে, 1 নং ভাগ 2 নং দিব। ঠিক আছে, 1 নং ভাগ 2 নং দিয়ে কি হবে, যে 1 নং ভাগ, সরি 2 নং ভাগ 1 নং দিব। ঠিক আছে, কারণ 2 থেকে তো 1 বিয়োগ দিই নর্মালি, এটা দিলে কি হবে, এখন এটা দিলে এরকম হবে না যে B2 ডিভাইড বাই B1 ইজ ইকুয়াল, এখানে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে লাস্টে কি থাকবে, লাস্টে হচ্ছে যে ধর আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের একটা জিনিস খেয়াল করি না, সরি তার জন্য দুঃখিত। এখানে তো আমাদেরকে মান কিসে দেওয়া আছে, আমাদের মান দেওয়া আছে ইয়াতে, এই যে কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্কের মান দেওয়া আছে, এই যে কম্পাঙ্কের মান দেওয়া আছে, কম্পাঙ্কের মান। তো এখানে আমরা ল্যামডা তো ইউজ করতে পারবো না, ল্যামডার মান ইউজ করতে পারবো না। তো ল্যামডা আমরা কি জানি, আবার কম্পাঙ্ক সমান, মানে এখান থেকে যদি আমরা শুধু ল্যামডা বের করি, যে সরি এখানে একটা জিনিস ভুলেছি, ল্যামডা বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, কারণ আমাদেরকে ইউজ করতে হবে কার মান, এফ এর মান ইউজ করতে হবে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি যে সি বাই এফ। ঠিক আছে, সি বাই এফ কে বলতে পারি। তাহলে এখন আমরা এই জায়গাটা, এই সূত্রটাকে একটু জাস্ট এডিট করবো। তো B1 সমান ল্যামডা ওয়ান এর জায়গায় কি লিখতে পারি, সি বাই এফ না, সি বাই এফ। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, সি ইন্টু ডি 2a ইন্টু F1। ঠিক আছে, ঠিক সেম ভাবে এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর B2 সমান কি হবে, C/D 2a ইন্টু F2 হবে, স্বাভাবিক। তাহলে এখন কি হবে, কারণ আমাদের মান দেওয়া আছে কম্পাঙ্কের মান, তো আমরা তো ল্যামডার মান ইউজ করতে পারবো না। এখন হচ্ছে আমরা 2 নং ভাগ 1 দিই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা 2 নং ভাগ 1 দিই, যে 2 নং ভাগ 1। তাহলে এখন কি হয়, তাহলে B2 ডিভাইড বাই B1, আমি সরাসরি বলে বলতেছি B2 বাই B1 ইজ ইকুয়াল, ফাইনালি থাকে ওগুলো তো কাটাকাটি যাবে, 2a আর d বড়াতে d, F1 ডিভাইড বাই F2। ঠিক আছে, এখানে F1 এর মানও দেওয়া আছে, F2 এর মানও দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে কারণ আমাদের আগে লক্ষ্য কি ছিল, আমাদের আগে লক্ষ্য ছিল B2 এর মান বের করতে হবে, কারণ B2 এর মান বের করতে পারলে না পরবর্তী বিয়োগ দিয়ে পরিবর্তনটা বের করতে পারবো। তাহলে B2 ইজ ইকুয়াল কি হবে, B2 ইজ ইকুয়াল হবে যে, আমি যদি মানগুলো বসাই দিই এখন, B1 এর মানও পারি, F1 এর মানও দেওয়া আছে, তাই না। F1 এর মান কত, 4.69 ইন্টু 10⁻14। ঠিক আছে, আর F2 এর মান কত, F2 এর মান হচ্ছে যে 7.5 ইন্টু 10⁻14। আর B1 এর মান কত ছিল, B1 এর মান ছিল 2.4 ইন্টু 10⁻4, 2.4 ইন্টু 10⁻4। ঠিক আছে, তাহলে B2 সমান কত হবে, B2 সমান হবে 1.5 ইন্টু 10⁻4 মিটার, 1.5 ইন্টু 10⁻4 মিটার। তাহলে B2 এর মান পেয়ে গেছে। এখন আমরা কি ডেল
ডেল্টা বি বের করে ফেলতে পারবো না, যে b1 মাইনাস b2 দিয়ে, b1 মাইনাস b2, কারণ এখান থেকে আমরা b1 এর মান দেখতেছি 2.4 ইন্টু 10^4, অবশ্যই 1.5 ইন্টু 10^4 থেকে বড়, তাহলে b1 মাইনাস b2 হবে। হ্যাঁ, তাহলে b1 কত হবে, বিয়োগ দিলে কত, 2.4 ইন্টু 10^4 মাইনাস b1, b2 হচ্ছে যে 1.5 ইন্টু 10^4, ঠিক আছে। তাহলে এটার আনসার কত, এটার আনসার হচ্ছে যে 9 ইন্টু 10^5 মিটার। এটা হচ্ছে আনসার। তাহলে ম্যাথ আরেকটা শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথে যাই, কারণ আমাদের আজকে অনেক পড়া। তারপর হচ্ছে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 মিটার দূরে রাখা হলো। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 মিটার দূরে রাখা হলো 5 কি বলে 5100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে সবুজ আলো এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হলো। এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় 10টি ডোরা ব্যবধান 2 সেন্টিমিটার হলে দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব কত? দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব বের করে, এটা বুয়েট 18-19 আসছে রিসেন্টলি, ঠিক আছে। তো এটা খুব একটা কঠিন অঙ্ক না। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে প্রথম কি বলছে, প্রথমে বলছে এক চির ছিল, তাই তো, এক চির। আমি যদি এখানে সলিউশন দিই, সলিউশন, ঠিক আছে, এক চির, তাহলে আমরা কি করব এখন, আমরা এটাকে প্রথমে ছিল এক চির, খুব ভালো কথা, এই যে এক চির, ঠিক আছে, একটা চির, এক চির থেকে দুই চিরে গেছে, ঠিক আছে, আলোটা শুরুতে এক চির থেকে তারপর হচ্ছে দুই চিরে গেছে, তো দুই চির দিলাম, দুই চির দিলাম, এই যে দুই চিরে গেল। তারপর কি হলো, দুই চির থেকে এবার পদ্মায় বসছে, ঠিক আছে, দুই চির থেকে কোথায় বসছে, দুই চির থেকে বসছে পদ্মায়, ভালো। তো এইটা হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা আমি যদি তোকে দেখাই, ব্যাপারটা হচ্ছে এদিক থেকে আলো গেল, আলো প্রবেশ করলো, আলো প্রবেশ করার পর হচ্ছে যে এদিকে গেল, এদিকে গেল, হ্যাঁ, এদিকে যাওয়ার পর হচ্ছে এটা ধর এদিকে, এদিকের উপরিপাতন নিয়ে আমরা হিসাব করতেছি আর কি, হ্যাঁ, এদিকে উপর, এটা হচ্ছে ঘটনা। তো আমাদেরকে বলে দিচ্ছে যে এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হলো, মানে এত আমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি, ল্যামডার মান আমরা জানি। সবুজ আলো এক চির থেকে এসে, এই যে এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হলো, দ্বিচিরে আপতিত হলো এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা পথটা, তার মানে যে ডিস্টেন্সটা দেওয়া আছে, এই যে এখান থেকে একটু, এই যে এক চির থেকে ডিস্টেন্সটা দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকে দেওয়া আছে এক চির থেকে, এক চির থেকে ডিস্টেন্স দেওয়া আছে, এক চির থেকে ডিস্টেন্স কত দিছে, এক চির থেকে ডিস্টেন্স দিছে 205 সেন্টিমিটার, কিন্তু আমাদের তো হিসাব করতে দ্বি চির থেকে ডিস্টেন্স করতে, ঠিক আছে, কারণ ইয়াং এর দ্বিচির পরীক্ষা তো দ্বি চির নিয়ে সূত্রগুলো আসছে, ওকে। তাহলে এখন একটা জিনিস খেয়াল কর, যে রাখা হলো, তারপর হচ্ছে যে ডোরা, দুই পদ্মায় কি হয়েছে, 10টি ডোরা ব্যবধান 2 সেন্টিমিটার হলে দ্বি চিরের মধ্যবর্তী দূরত্ব কত বের করো, ঠিক আছে, দ্বি চিরের মধ্যবর্তী দূরত্ব মানে আমাদেরকে বের করতে বলছে এ চির আর এ চিরের মধ্যে মধ্যবর্তী দূরত্বটা কত, মানে এর মান বের করতে বলছে, ঠিক আছে। এটার মান বের করা তো কোনো ব্যাপার না, কারণ কেন, এখন দেখ আমাদেরকে কি দিয়ে দিছে, আমাদেরকে যা যা দিয়ে দিয়েছে তা আমরা একটু লিখে ফেলি। ল্যামডার মান দিয়ে দিচ্ছে, ল্যামডার মান হচ্ছে 5100 আংস্ট্রম, আংস্ট্রম থেকে এটাকে অবশ্যই মিটারে নিতে হবে, মিটার কেমনে নিতে এগুলো আশা করি এখন শেখানো লাগবে না। 5100 ইন্টু 10^10 মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে যে ডি, ডি হচ্ছে কি, ডি হচ্ছে যে দ্বিচির হতে পদ্মার দূরত্ব, দ্বিচির হতে পদ্মার দূরত্ব, ঠিক না, দ্বিচির হতে পদ্মার দূরত্ব আমাদের কিন্তু দূরত্ব দিয়ে দিছে কিসের থেকে, এক চির হতে পদ্মার দূরত্ব দিয়ে দিছে, এক চির থেকে তো আমাদের লাগবে না, ঠিক আছে, দ্বিচির থেকে পদ্মার দূরত্ব। তো দ্বিচির থেকে পদ্মার দূরত্ব কত হবে, হ্যাঁ, দ্বিচির থেকে পদ্মার দূরত্ব হবে না, এ দেখ প্রথম লাইনে বলেছে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো, তার মানে ইয়া এক চির থেকে দ্বিচিরের দূরত্ব হচ্ছে কত, 5 সেন্টিমিটার, হ্যাঁ, তার মানে এক চির থেকে যদি পদ্মার দূরত্ব 205 সেন্টিমিটার হয়, তাহলে একটু দূরত্ব 200 সেন্টিমিটার, একটু দূরত্ব কত, 200 সেন্টিমিটার, ঠিক না, একটু দূরত্ব হচ্ছে 200 সেন্টিমিটার, তাহলে দিচ্ছি থেকে পদ্মার দূর হচ্ছে 200 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার দিয়ে তো ম্যাথ করা যাবে না, আমাদেরকে এটাকে কোথায় নিতে হবে, আমাদেরকে এটা নিতে হবে মিটারে। তাহলে কত হবে, তাহলে হচ্ছে যে, তাহলে কোথায় হলো ইয়াতে আর কি 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটারকে মিটারে নিলে অবশ্যই 2 মিটার হবে, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে 10টি ডোরা ব্যবধান, 10টি ডোরার ব্যবধান, এটা বলে না যে 10টি পাশাপাশি ডোরা ব্যবধান, পাশাপাশি ডোরা ব্যবধানের কথা বলছে। আমি কিন্তু এটা শিখাই দিয়ে আসি, পাশাপাশি বলা থাকলে কি হবে, না বলা থাকলে কি হবে, আমাকে বলছে পথে 10টি ডোরা ব্যবধান 2 সেন্টিমিটার হলে, 10টি ডোরা ব্যবধান মানে কি,
10টি ডোরা ব্যবধান মানে হচ্ছে 10টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী, ঠিক আছে? হয় 10টি উজ্জ্বল ডোরার কথা বলছে, যে একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দূরত্বকে আমরা ডোরা ব্যবধান বলি না, বা একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার দূরত্বকে আমরা কি বলি? ডোরা ব্যবধান। এখানে 10টি ডোরা ব্যবধান বলতে কি বোঝাচ্ছে? যে 10টি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান, শুধু অনলি উজ্জ্বল ডোরার মধ্যে ব্যবধান, ঠিক আছে? কেন কেন উজ্জ্বল ডোরার মধ্যে কেন ব্যবধান ভাই? অনুজ্জ্বল ডোরার মধ্যে কেন ব্যবধান নেই? কারণ আমি বলে আসছিলাম যে অঙ্ক করবো উজ্জ্বল ডোরার ধরে, যদি কিছু বলা না থাকে, ঠিক আছে? এখানে যেহেতু কিছু বলা নাই, তাহলে 10টি উজ্জ্বল ডোরার ব্যবধান, 10টি উজ্জ্বল ডোরার ব্যবধান, 10টি উজ্জ্বল ডোরার ব্যবধান হচ্ছে যে টু, কত দিছে? 2 সেন্টিমিটার, ঠিক আছে? 2 সেন্টিমিটারকে অবশ্যই মিটার নিতে হবে, তাহলে 2 × 10⁻²মিটার, 2 × 10⁻²মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে পরপর, তাহলে 10টি উজ্জ্বল ডোরার ব্যবধান এত হলে পরপর 2টি উজ্জ্বল ডোরার ব্যবধান কত হবে? ঠিক আছে, কারণ আমরা সূত্র জানি কার, পরপর 2টি উজ্জ্বল ডোরার ব্যবধান, ঠিক আছে? তাহলে পরপর পরপর উজ্জ্বল ডোরার ব্যবধান, উজ্জ্বল ডোরার ব্যবধান কত হবে? পরপর উজ্জ্বল ডোরার ব্যবধান হবে, আমরা ডেল জেড দিয়ে এটা প্রকাশ করি না, একটু আগে করে আসছিলাম শুরুর অঙ্কটা, ডেল জেড ইকুয়াল কত হবে? 2 × 10⁻², ডিভাইড বাই 10, ডিভাইড বাই 10। তাহলে ডেল জেড সমান কত আসে? তো ডেল জেড সমান আসে কি বলে 2 × 10⁻⁷ মিটার, ঠিক আছে? 2 কত? 10⁻⁷ মিটার, 2 × 10⁻⁷ মিটার, ঠিক আছে? তা এইটা একটু আসলে এখন আমরা ডেল জেড সমান আমরা কি জানি? হ্যাঁ, আমরা আমরা আবার ডেল জেড সমান কি জানি? এটা যদি লিখি, যে হয়ে গেল, হ্যাঁ, আমরা আবার জানি কি? আমরা জানি ডেল জেড ইজ ইকুয়াল ল্যামডা ডি ডিভাইড বাই এ, ল্যামডা ডি ডিভাইড বাই এ, ঠিক আছে? তো এখান থেকে আমরা এর মান বের করতে বলছি আর কি। তো এ সমান কত হবে? ল্যামডা ডি ডিভাইড বাই ডেল জেড, তাই না? ল্যামডা ডি ডিভাইড বাই ডেল জেড। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? এখন হচ্ছে যে এ সমান ল্যামডা ডি ডিভাইড বাই ডেল জেড, তাহলে আমরা কি জানি? ল্যামডার মানও দিয়ে দিছে, ল্যামডার মানগুলো বসাই, ঠিক আছে? ল্যামডার মান কত? যে 5100 ইন্টু 10⁻10 ইন্টু ডি এর মান কত? 2, ডিভাইড বাই ডেল জেড কত? ডেল জেড হচ্ছে যে আমরা কি জানছি? 2 × 10⁻10⁻, কত? 3, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে আমি তো মানগুলো সরাসরি বসাই দিচ্ছি, নাহলে তো আমি আমি যদি এখন তোদের সামনে ক্যালকুলেটর টিপি, এটা অনেক সময় যাবে, ঠিক আছে? এটা হবে 2 × 10⁻3। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে যে কত হয়? তাই এখন আনসার যা হয় তাই আর কি আনসার। আনসার হচ্ছে যে 5 × 5.1 × 10⁻, কত? 4 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর এক্সট্রা হচ্ছে 10টি, ইয়ার একটা জিনিস আমার জানা রাখা ভালো, যদি 10টি পাশাপাশি ডোরা বলতো, হ্যাঁ, 10টি যদি পাশাপাশি ডোরা বলতো, 10টি, যে এটা নোট আকারে লিখে দিই, ঠিক আছে? নোট, 10টি পাশাপাশি ডোরা, 10টি পাশাপাশি ডোরা বলা থাকলে, 10টি পাশাপাশি ডোরা বলা থাকলে, তখন আমাদেরকে বুঝতে হবে ওই ডোরার মধ্যে 5টি উজ্জ্বল ডোরাও আছে আর 5টি অনুজ্জ্বল ডোরাও আছে, 5টি উজ্জ্বল ডোরাও আছে প্লাস 5টি অনুজ্জ্বল ডোরার কথাও বলছে, ঠিক আছে? 5টি অনুজ্জ্বল ডোরার কথাও বলছে, ডোরার কথাও বলছে, ঠিক আছে? তা এখন আমাদের হচ্ছে যে আহ কি বলে, হয়ে গেল। হ্যাঁ, আর যদি শুধু ডোরা ব্যবধান করা বলা থাকে, যে পাশাপাশি কোনো কথা নেই, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে 10টা হয় উজ্জ্বল ডোরার কথা বলছে, নয়তো 10টা অনুজ্জ্বল ডোরার কথা বলছে, ঠিক আছে? আমরা আর যদি কিছু বলা না থাকে, আমরা উজ্জ্বল ডোরা দিয়ে করবো এক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নোট। তো এই গেল আরেকটা অঙ্ক। তারপর হচ্ছে যে এখানে আরেকটা অঙ্ক দিলাম, ইয়াং এর দ্বিচির পরীক্ষায়, ঠিক আছে? ইয়াং এর দ্বিচির পরীক্ষায়, কোথায় গেল আমার কলম? সলিউশন দিই, ওকে। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব এত, ঠিক আছে? আচ্ছা, ওকে, তার মানে এর মান দিয়ে দিছে, চিরগুলা থেকে 90 সেন্টিমিটার দূরে পদ্মার কোন একটি, তার মানে বড়তে ডি এর মানও দিয়েছে, চির থেকে পদ্মার দূরত্ব কোন একটি এক বর্ণী আলোর সাহায্যে ডোরা সৃষ্টি করা হলে, এক বর্ণী আলোর সাহায্যে ডোরা সৃষ্টি করা হলে, যদি থার্ড উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এত মিলিমিটার দূরে দূরত্ব অবস্থিত হয়, তাহলে আলোক তরঙ্গ দৈর্ঘ্য বের করে। এটা তো একদম ইজি। আর আরেকটা প্রশ্ন এখানে বাড়তি দেওয়া আছে, থার্ড উজ্জ্বল ডোরাটি কণিক অবস্থান নির্ণয় করো, ঠিক আছে? থার্ড উজ্জ্বল ডোরাটি কণিক অবস্থান নির্ণয় করো। তো ব্যাপারটা কি হয়েছে, আমি যদি তোকে একটু চিত্র এঁকে বুঝিয়ে দিই, আগের চিত্র কি কপি করা যাবে? এখান থেকে কপি 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 করা থাক, কপি করার দরকার নেই।
হয়ে গেল আমার ইয়া। আচ্ছা, তো কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে বলতেছে যে চিত ছিল, এই যে চিত ছিল, তারপর এখানে হচ্ছে কি ছিল, পদ্মা ছিল, পদ্মা ছিল। তো পদ্মা হওয়ার পর এখানে তারপর হচ্ছে যে একটু দূরত্বকে আমরা কি বলি, একটু দূরত্বকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, এ দিয়ে প্রকাশ করি। আর একটু দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বড়াতে ডি দিয়ে প্রকাশ করি, বড়াতে ডি দিয়ে প্রকাশ করলাম। তাহলে একটু দূরত্বকে হচ্ছে বড়াতে ডি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। তো এদিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে যে এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এদিকে কেন্দ্রীয় চরম থাকে। কেন্দ্রীয় চরম, এটা আমরা সবাই জানি। দুই চিরের মধ্যবর্তী জায়গায় যে পদ্মার অপোজিটে কি হয়, কেন্দ্রীয় চরম পড়ে, ঠিক আছে। তো আমাদের থার্ড চরম, ধর থার্ড চরমটা, ধর থার্ড চরমটা পড়ছে এদিকে, ঠিক আছে, থার্ড চরমটা কোথায় পড়ছে, এদিকে বললো কথার কথা। এদিকে থার্ড চরম পড়লে, তো কেন্দ্র, এই জায়গা থেকে এটা হচ্ছে তার কৌণিক দূরত্ব। আমাদের কি কি বলছে, কৌণিক অবস্থান, এই থিতার মান আমাদেরকে পরবর্তীতে বের করতে বলছে, আবার এটা বের করতে বলছে যে এই যে থার্ড চরম, থার্ড চরমটা কি আমাদের কি বের করতে বলছে, প্রথমে আমাদেরকে বের করতে বলছে যে কেন্দ্রীয় চরম থেকে থার্ড চরমের দূরত্ব কতটুকু সেটা। আর কেন্দ্রীয় চরম থেকে থার্ড চরমের দূরত্ব এটা আমরা চ্যাটেন দিয়ে প্রকাশ করি, মানে চ্যাট থ্রি হবে আর কি, ঠিক আছে। তো কোথায় গেল, না এটাও দেওয়া আছে আমাদেরকে, এটা মনে দেওয়া আছে কোথায়, আলোর সাহায্যে সৃষ্টি করা যদি থার্ড উজ্জ্বল লোরাটি কেন্দ্রীয়, এই যে দূরত্বটা দেওয়া আছে, চ্যাটেনের মানও দেওয়া আছে, তার আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। এই যে আলোটা পড়ছে, এখানে যে আলোটা পড়ছে, এটার কি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে। এই যে একটা তরঙ্গ, পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য বের করতে বলছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য আর কি, ল্যামডার মান বের করতে বলছে, হুদাই গ্যাজের লাভ কি, ঠিক আছে। তাহলে এখন কি হবে, আমাদেরকে কি কি দেওয়া আছে, আমাদেরকে শুধু সব মানই দেওয়া আছে, শুধু ব্যাপারটা হচ্ছে মিটারে দেওয়া নাই, তো আমরা মিটারে কনভার্ট করে দেবো, 0.18 মিলিমিটার দেওয়া আছে। তো এটা মিটারে কনভার্ট করলে কি হবে, 10 ইনভার্স 3 দিয়ে গুণ করতে হবে আর কি, ঠিক আছে, 0.18 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে ডি ইজ ইকুয়াল কত, ডিও দেওয়া আছে 90 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা মিটারে নিলে কত হবে, 0.9 মিটার। তারপর হচ্ছে যে এন ইজ ইকুয়াল কত, 3, কারণ কেন, থার্ড চরমের কথা বলছে, ঠিক আছে, এন ইজ ইকুয়াল 3। তারপর ছেটেন মানে ছেট থ্রির কথা বলে দিচ্ছে, ছেটেন মানে কি, কেন্দ্রীয় চরম থেকে এনতম চরম বা অবমের দূরত্ব, তো আমরা সূত্র জানি, ঠিক আছে। চরমের ক্ষেত্রে কি হয়, চরমের ক্ষেত্রে আমরা জানি ডি এন ল্যামডা বাই এ, ঠিক আছে। এখান থেকে কি হবে, এখান থেকে হবে যে ল্যামডা ইজ ইকুয়াল এ চ্যাট 3 ডিভাইড বাই ডি এন, তাই না। ওকে, তাহলে সবকিছু মান তো দেওয়া আছে, সবকিছু মান দেওয়া থাকলে আমরা কি করবো, আমরা মানগুলো বসাই দিব, আমি আর দেখাচ্ছি না। তাহলে আলটিমেটলি ল্যামডার মান কত আসবে, ল্যামডার মান আসবে 5.4 ইন্টু 10 ইনভার্স 7 মিটার, এটা হচ্ছে ল্যামডার মান আসবে। তাহলে একটা অঙ্ক শেষ। আমাদেরকে তারপর কি বলছে, আমাদেরকে তারপর বলছে যে থার্ড উজ্জ্বল রেখাটির কৌণিক অবস্থা নির্ণয় করো, ঠিক আছে। আমরা থিতার মান অনেকভাবে বের করতে পারি, যে এক্স ইজ ইকুয়াল এ সাইন থিটা, ঠিক আছে, অনেক সূত্র, কিন্তু আমরা ইউজ করার দরকার নেই। কারণ কেন, আমরা ছেটেনের মানও জানি, আমরা ছেটেনের মানও জানি, ছেটের মানে কি লম্ব না, আবার আমরা ডি এর মানও জানি, এই যে ডি এর মানও আমরা জানি। তো ডি এর মান জানলে আমরা এটাকে ট্যান থিটা বসাই দিতে পারি, কারণ আমরা জানি কি, আমরা জানি কি ট্যান থিটা ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো এইখান থেকে ইজিলি তো আমরা বের করে ফেলতে পারি, টেন থিটা ইজ ইকুয়াল লম্ব কোনটা, লম্ব হচ্ছে 6 tan, আর ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে ডি। তো এখান থেকে থিটা ইজ ইকুয়াল কত হবে, সুতরাং থিটা ইজ ইকুয়াল টেন ইনভার্স 6 tan ডিভাইড বাই ডি, ঠিক আছে। তো এখন যা হয় তা, এটার মান আসে 0.5156 ডিগ্রি, ঠিক আছে, 0.5156 ডিগ্রি, ঠিক আছে। এটা খুব ইজি একটা ম্যাথ ছিল। তাহলে আমাদের থিতার মানও বের হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কৌণিক অবস্থানটাও বের হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো এই গেল ম্যাথ, এই গেল ইয়াং দিচির পরীক্ষা নিয়ে মোটামুটি যা ম্যাথ আসার করে ফেলছে, আর বাকি যে ম্যাথগুলো আসবে এগুলো জাস্ট মান বসায় বসায় করে ফেললে হবে, ঠিক আছে। তো বইয়ের অনুশীলনের পিছনে পৃষ্ঠা অনুশীলন ম্যাথগুলো নিজে প্র্যাকটিস করা লাগবে, আমি মোটামুটি বেসিক ক্লিয়ার করে দিছি, আর যে ম্যাথগুলো কঠিন হইতে পারে ইয়ং এর দিচির পরীক্ষা থেকে ওগুলো করে দিছি, গত ক্লাসে সহজ কয়েকটা ম্যাথও করে দিছিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে ইয়াং এর দিচির পরীক্ষা থেকে ফাইনালি মুভ অন করতে হবে, ঠিক আছে। এখন আমাদেরকে নতুন টপিকে যেতে হবে। এখন আমাদের নতুন টপিকের নাম হচ্ছে আলোর অপবর্তন, ঠিক আছে। আমাদের নতুন টপিকের নাম কি তাহলে, আমাদের নতুন টপিকের নাম হচ্ছে আলোকের অপবর্তন, ঠিক আছে, আলোকের অপবর্তন, আলোকের অপবর্তন, ওকে।
তাহলে আলোকের অপবর্তন বলতে কি বোঝায়? আলোকের অপবর্তন বলতে কি বোঝায়? আচ্ছা আমি সংজ্ঞাটা একটু নিয়ে আসি, সংজ্ঞাটা লিখে, আচ্ছা সংজ্ঞাটা আমি লিখে দিই, ঠিক আছে? কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় আলো বেঁকে যাওয়ার ঘটনাকে আলোকের অপবর্তন বলে। আমি আগে সংজ্ঞাটা লিখে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি আমি ব্যাপারটা, ঠিক আছে? তো আমাদের সংজ্ঞা কি বলতেছে? সংজ্ঞা বলতেছে কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে, কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে, প্রতিবন্ধকের প্রতিবন্ধকের ধার ঘেঁষে, ধার ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে, ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে, সরু চিরের মধ্য দিয়ে আলো যাওয়ার সময়, সরু চিরের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে, আলো যাওয়ার সময়, আলো যাওয়ার সময়, আলো যাওয়ার সময় আলোকের বেগে যাওয়ার ঘটনাকে আলোকের অপবর্তন বলে। যাওয়ার সময় আলোকের বেগে যাওয়ার ঘটনাকে আলোকের বেগে যাওয়ার ঘটনাকে বেগে যাওয়ার ঘটনাকে আলোকের অপবর্তন বলে, ঠিক আছে? আলোকের অপবর্তন বলে। জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন করার কিছু নেই, আলোকের অপবর্তন বলে। আচ্ছা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ধর আমি একটা চির আঁকি, একটা পদ্মা আঁকি, ঠিক আছে? আবার সেম জিনিস, কিন্তু এবার হচ্ছে একটা চির আঁকবো জাস্ট, এই যে একটা চির, হুম, আর এদিকে হচ্ছে পদ্মা, এদিকে হচ্ছে পদ্মা। তো এদিকে কোনো একটা জিনিস দিয়ে ধর আমরা ধর টর্চ লাইট দিয়ে আলো ফেলতেছি, টর্চ লাইট কেমন আঁকে? টর্চ লাইট হচ্ছে এমন একটা আঁকি দিই তারা, জিনিসটা সুন্দর হওয়ার জন্য। ওকে, এটা হচ্ছে টর্চ লাইট ধর, ঠিক আছে? তো এখন টর্চ লাইট দিয়ে আলো ফেলছি, আলো ফেলছি, তাহলে আলোগুলো কোথায় কোথায় যাবে দেখতো? একটা আলো যাবে একদম মধ্য বরাবর, ফাঁক দিয়ে চলে যাবে, ঠিক না? এদিকে যায় আর ইয়ে হবে। আরেকটা আলো ধর এদিক দিয়ে যাবে, এই জায়গাটা একটু বিজিবিজি না করে তিনটা আলো আর কি, আলোক রশ্মি ধর এদিক দিয়ে যাবে, আরেকটা আলো এদিক দিয়ে যাবে। এখন দেখতো এই যে আলোক রশ্মিটা মধ্য বরাবর গেছে, সে আলোক রশ্মি সরাসরি পথে গিয়ে আপতিত হয়েছে, তাই না? কিন্তু যে আলোকগুলো এই প্রতিবন্ধকের ধার ঘেঁষে, এটা একটা প্রতিবন্ধক বাধা দিচ্ছে, এই যে ধার ঘেঁষে এই কোনা দিয়ে যেটা গেছে, এই যে কোনা দিয়ে যেটা গেছে, ওদের গতিপথটা কেমন হবে? ওরা হালকা বেঁকে যাবে না? এই যে বেঁকে যাবে না, এই যে বেঁকে যাওয়ার যে ঘটনা, এই যে আলোক রশ্মি যখন প্রতিবন্ধকের ধার ঘেঁষে যায় তখন হচ্ছে এই যে বেঁকে যাওয়ার যে ঘটনা, এটাকে বলা হয় আলোকের অপবর্তন, ঠিক আছে? এটা হচ্ছে থিওরি। এখন কথা হচ্ছে যে এই যে বেঁকে গেছে, এই যে বেঁকে যে গেছে, এই বেঁকে যাওয়ার সময় ও নিশ্চয়ই কি একটা কোণ করে বেঁকছে, অবশ্যই কোণ করে বেঁকবে, ঠিক আছে? এটা তো স্বাভাবিক। তো কোণ করে বেঁকলে কেমন হয়? এই যে এখানে তো থিটা কোণে বেঁকছে, তারপর এখানে তো থিটা কোণে বেঁকছে, ঠিক আছে? তাইলে এখন কথা হচ্ছে যে আহ, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এখানে কি আলোক অপবর্তনের সময় কি কোনো উপরিপাতন ব্যাপারটা ঘটছে? যে ইয়াং এর তিথি পরীক্ষায় যেমন একটা আলোক রশ্মি আরেকটা আলোক রশ্মির উপর উপরিপাতন ঘটতো, তরঙ্গ ঘটতো, এখানে ঘটে নাই। এখানে কি করছে? এখানে গেছে, ওর মতন চলে গেছে, ওর মতন চলে গেছে, আর এই রশ্মিটা ওর মতন চলে গেছে। হ্যাঁ, এখানে একটা রশ্মি একটা রশ্মির উপর বা একটা আলোক তরঙ্গ আরেকটা আলোক তরঙ্গের উপর উপরিপাতন ঘটে নাই, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস নোট করতে পারি, আমরা একটা জিনিস নোটে লিখে দিতে পারি যে নোট, নোট হচ্ছে ব্যতিচার সৃষ্টির জন্য উপরিপাতন আবশ্যক, ঠিক আছে? কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ব্যতিচার সৃষ্টির জন্য উপরিপাতন আবশ্যক। কারণ ব্যতিচার সৃষ্টি হওয়ার জন্য যে আর উজ্জ্বল ওরা অনুজ্জ্বল ওরা এই জিনিসের সৃষ্টির জন্য আমাদেরকে অবশ্যই কি উপরিপাতন হইতে হবে দুইটা তরঙ্গের মধ্যে, আলোক তরঙ্গের মধ্যে। তাহলে আমরা লিখতে পারি ব্যতিচার সৃষ্টির জন্য, এটা তো আমরা পড়ে আসছি যে সৃষ্টির জন্য উপরিপাতন আবশ্যক, উপরিপাতন পাতন কি আবশ্যক, আবশ্যক। কিন্তু অপবর্তন সৃষ্টির জন্য উপরিপাতন আবশ্যক নয়। অপবর্তন সৃষ্টির জন্য, অপবর্তন সৃষ্টির জন্য, সৃষ্টির জন্য উপরিপাতন আবশ্যক নয়,
উপরিপাতন কি নয়, আবশ্যক নয়। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কথা। তারপর হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে আলোকের বেগে যাওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি হলে অপবর্তন ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, তারপর আমরা লিখতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য কার তরঙ্গ দৈর্ঘ্য, এই যে আলোটা ফেলতেছে, টর্চ লাইট দিয়ে যে আলোটা ফেলছে, ওই আলোতে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। ওই তরঙ্গ দৈর্ঘ্যটা যত বাড়বে, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে মানে কি, এই যে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য না, একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ যে ইয়া লাগে, এটা যদি এখন বেড়ে যায়, ঠিক আছে, এই যে বেড়ে গেছে, এই বেড়ে গেলে এই আলোর যে বেগে যাওয়ার ঘটনা, প্রতিবন্ধকের ধার ঘেঁষে বেগে যাওয়ার ঘটনা, এটাও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আর অপবর্তন বলতে কি বোঝায়, প্রতিবন্ধকের ধার ঘেঁষে যে বেড়ে যাওয়াটা, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে অপবর্তনও বাড়ে। তাহলে আমরা বলি যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে আলোকের বেগে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। আলোকের আলোকের বেগে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। আলোকের বেগে যাওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়। ক্ষমতাও বৃদ্ধি পায়। ঠিক আছে, আলোকের বেগে যাওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে অপবর্তন ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে অপবর্তন ক্ষমতা বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে অপবর্তন ক্ষমতা বৃদ্ধি পায়। অপবর্তন ক্ষমতা বৃদ্ধি পায়। ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে, তাহলে এইগুলো আমাদের কিছু নোট। তারপর হচ্ছে যেহেতু অপবর্তন রেশ খানিকটা জায়গা জুড়ে বিদ্যমান থাকে, তাই এর তীব্রতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। আচ্ছা, এখন একটা জিনিস ব্যাপার আছে, এই যে এই আলোক রশ্মিটা এখানে আপতিত হচ্ছে, আবার এই আলোক রশ্মিটা কিন্তু এদিকে আপতিত হচ্ছে, আর এই আলোক রশ্মিটা এদিকে আপতিত হচ্ছে। হ্যাঁ, কেন্দ্র বরাবর একদম সোজাসুজি যেটা আপতিত হয়েছে, এই সোজাসুজি আপতিত হওয়ার আলোটা তীব্রতা কিন্তু অনেক বেশি। এই জায়গায় যে আলোটা পড়বে, এই জায়গায় যে আলোটা পড়বে, এই আলোর তীব্রতাটা কি সব থেকে বেশি থাকবে। তারপর আস্তে আস্তে কমতে 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 এই জায়গায় আরো কমবে। ঠিক আছে, আস্তে আস্তে কমতে কমতে এই জায়গায় আরো কমবে। কারণ কেন কমবে, এই জায়গাগুলোতে আস্তে আস্তে বেগতেছে, আলোগুলো বেগতেছে, বেগে যাচ্ছে। তো বেগে যাওয়ার সময় কি হয়, হালকা করে যেহেতু বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে তীব্রতাটা কমে যায়। ঠিক আছে, তো তীব্রতা কমে যায়। আর একটা কথা হচ্ছে যে অপবর্তনের ক্ষেত্রে আমি ব্যতিচারের ক্ষেত্রে কি বলছিলাম, ব্যতিচার হচ্ছে খুব অল্প একটা অংশ জুড়ে, এই অল্প একটা জায়গা জুড়ের মধ্যে ব্যতিচার সৃষ্টি হয়। হ্যাঁ, বেশি অঞ্চল না, একদম এই দিক থেকে যে একটু হবে এরকম সামান্য একটা অঞ্চল, এই দিক থেকে ধর একটু ছোট একটা অঞ্চল জুড়ে ব্যতিচার সৃষ্টি হয়, অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে কি হয়, এই যে বেগছে এটা অনেকটুক জুড়ে বেগছে। ঠিক আছে, অনেকটুক জুড়ে বেকার কারণে প্রভাবটা অনেকটুক ছড়াই গেছে। ঠিক আছে, অনেকটুক ছড়াই গেছে, একটুক ছড়াই গেছে। ধর এখানে তো চিত্র দেখাইতে পারবো না, এই ছড়াই যাওয়ার কারণে তীব্রতাটা কি আস্তে আস্তে কমতে থাকে, কত এদিকে যে তীব্রতা থাকে আস্তে 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 তীব্রতা কমতে থাকে, আলোর তীব্রতাটা কমতে থাকে। ঠিক আছে, এটা একটা অপবর্তনের ধর্ম। তাহলে আমরা আরেকটা ধর্ম লিখতে পারি। আরেকটা ধর্ম কোথায় লিখবো, আরেকটা ধর্ম আরেক পৃষ্ঠায় না লিখে এই পৃষ্ঠায় লিখে দিই। ঠিক আছে, আমরা একটা ধর্ম লিখতে পারি যে যেহেতু অপবর্তন রেশ খানিকটা জায়গা জুড়ে, কারণ অপবর্তন রেশ খানিকটা জায়গা জুড়ে বলতে কি বোঝাচ্ছে, এই যে এটা অনেকটুক জুড়েই হবে। ঠিক আছে, অনেক জুড়ে অপবর্তন সৃষ্টি হবে। ঠিক আছে, যেহেতু যেহেতু অপবর্তন রেশ, ঠিক আছে, অপবর্তন রেশ খানিকটা জায়গা জুড়ে বিদ্যমান থাকে, 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 তাই এর তীব্রতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তাই এর তীব্রতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ঠিক আছে, তাই এর তীব্রতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ওকে, তাহলে এই গেল অপবর্তনের কিছু ধর্ম, অপবর্তন কি জিনিসটা বুঝাই দিছি। তারপর হচ্ছে যে আমাদের কি, আচ্ছা অপবর্তন কিভাবে সৃষ্টি করা যায়, অপবর্তন কিভাবে সৃষ্টি করা যায়, এটা তো একদম ইজি ব্যাপার। ঠিক আছে, এটা পড়লে বুঝবি অপবর্তন কিভাবে সৃষ্টি করা যায়, কিভাবে
সৃষ্টি করা যায়। অপবর্তন কিভাবে সৃষ্টি করা যায়? ওকে, দুইভাবে অপবর্তন সৃষ্টি করা যায়। কয়ভাবে সৃষ্টি করা যায়? দুইভাবে অপবর্তন সৃষ্টি করা যায়। আমি যদি এদিক থেকে লিখি, দুইভাবে অপবর্তন সৃষ্টি করা যায়। অপবর্তন সৃষ্টি করা যায়। ওকে, যথা সরু ছিদ্র দ্বারা, যথা হচ্ছে এক, যথা এক হচ্ছে কি সরু ছিদ্র দ্বারা, সরু ছিদ্র দ্বারা। আর দুই হচ্ছে কি, দুই হচ্ছে যে সরু ধার দ্বারা, সরু ধার দ্বারা, সরু ধার দ্বারা। সরু ছিদ্র দ্বারা কি, সরু ধার দ্বারা কি, ঠিক আছে। আমি যদি এই যে এই চিত্রটার কথা বলি, এই চিত্রটা হচ্ছে সরু ছিদ্র দ্বারা, ঠিক আছে। হয়ে গেল। আমি এটা কপি করে নিয়ে, কপি, এই যে যেমন এটা একটা সরু ছিদ্র দ্বারা, এই যে যদি চিত্রটা এখানে চিত্র অনুসারে বড় দেখাচ্ছে, কিন্তু আসলে চিত্রটা অনেক সরু, ছোট। তো ওই সরু ছিদ্র দিলে আমরা যখন আলো ফেলবো তখন অটোমেটিক এই ধার ঘেঁষে বেঁকে যাওয়ায় অপবর্তন ঘটনাটা ঘটবে। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, ঠিক আছে। আরেকটা নিয়ম হতে পারে সরু ধার দ্বারা। সরু ধার দ্বারা জিনিসটা কেমন? সরু ধার দ্বারা জিনিসটা সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিস, কিন্তু এখানে ছিদ্র ইউজ করবো না। আমি এখানে কি ইউজ করবো আমি দেখাচ্ছি। এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, এই জায়গায় ছিদ্র ইউজ না করে আমরা সরু ধার ইউজ করবো। ধার কিছু একটা জিনিস ইউজ করবো, ঠিক আছে। এই যে ধার কিছু একটা জিনিস ইউজ করবো আমরা। ধর কই গেল, এই জায়গায় আমরা ধার কিছু একটা ইউজ করি। এই যে ধার কিছু একটা জিনিস ইউজ করছি, দেখছস তো? হ্যাঁ, তো এরকম ধার কিছু একটা জিনিস ইউজ করলে স্বাভাবিক আলোক রশ্মিটা বেঁকে যাবে। আর বেঁকে যাওয়ার ঘটনাতে কি, বেঁকে যাওয়ার ঘটনাতে হচ্ছে যে কি বলে অপবর্তন। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে কি সরু ছিদ্র দ্বারা, সরু ছিদ্র দ্বারা। 1 নাম্বার হচ্ছে সরু ছিদ্র দ্বারা, আছে 2 নাম্বার হচ্ছে কি, আর 2 নাম্বার হচ্ছে যে সরু ধার দ্বারা। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা, ব্যাপারটা? আচ্ছা, এখানে এখন কিছু কথা বলতে হবে। আমরা সরু ছিদ্র দ্বারা অপবর্তন সৃষ্টি করব। এই যে সরু ছিদ্র দ্বারা যে অপবর্তন সৃষ্টি করতেছি, এই জিনিসটা এত ইজি না। এটা কিছু কন্ডিশন আছে। তো এটার কিছু কন্ডিশন, আবার এটারও কিছু কন্ডিশন আছে। কন্ডিশনগুলো আমরা একটু পড়ে ফেলি, ঠিক আছে। তো আমরা যদি লিখি যে সরু ছিদ্র দ্বারা অপবর্তন সৃষ্টি হওয়া সত্য, ঠিক আছে, হয়ে গেল। সরু ছিদ্র দ্বারা অপবর্তন সৃষ্টি হওয়া সত্য, অপবর্তন সৃষ্টি হওয়া সত্য, সৃষ্টি হওয়ার সত্য। ওকে, সরু ছিদ্র দ্বারা যদি অপবর্তন সৃষ্টি করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে আমরা একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে যে এক হচ্ছে ছিদ্র খুবই ছোট এবং সরু হতে হবে, এটা তো মাস্ট, ঠিক আছে। এক হচ্ছে ছিদ্র, ছিদ্র কি হতে হবে, খুবই সরু এবং ছোট হতে হবে, সরু এবং ছোট হতে হবে, ছোট হতে হবে। তারপর 2 নাম্বার কি বলতে পারি, 2 নাম্বার হচ্ছে যে ছিদ্রের ব্যাস বা প্রস্থ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হতে হবে। আমি বুঝাই দিচ্ছি। ছিদ্রের ব্যাস বা প্রস্থ, ছিদ্রের ব্যাস বা প্রস্থ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হতে হবে। আপতিত আলোর, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যের কি হতে হবে, সমান বা কাছাকাছি হতে হবে, সমান বা কাছাকাছি হতে হবে, কাছাকাছি হতে হবে। তারপর হচ্ছে যে আচ্ছা এই জিনিসটা বুঝাই দিই, যে কি বলছে ছিদ্রের ব্যাস বা প্রস্থ এটা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হতে হবে। এটা ব্যতিচার পরীক্ষা বলছি। এই যে আলোগুলো যাচ্ছে ওদের একটা আলোত তরঙ্গ, এই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা এই যে ছিদ্রের যে প্রস্থ, এটা প্রস্থ না, এই ছিদ্রের এইটুক সাইজ হচ্ছে প্রস্থ, এই প্রস্থের সমান হইতে হবে নতুবা কাছাকাছি হইতে হবে। তার মানে ছিদ্রটা কতটা ছোট বুঝতে পারছো? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এই আলোটা যে পড়তেছে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাইজ, তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা পূর্ণ তরঙ্গের সাইজ আর কি, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের সাইজটা এই প্রস্থের সমান হইতে হবে, এই যে এই ছিদ্রের প্রস্থের সমান হইতে হবে নতুবা কি হইতে হবে,
নতুবা হচ্ছে কাছাকাছি হইতে হবে, ঠিক আছে? তারপর আমরা কোথায় যেতে পারি, তারপর হচ্ছে নেক্সট আরেকটা রিজন ইয়ে হইতে পারে। আচ্ছা এইটুকু হচ্ছে মেন, ঠিক আছে, এই দুইটা হচ্ছে মাস থাকতে হবে। এখন হচ্ছে ইয়া কি বলে, সরু ধার দ্বারা অপবর্তন সৃষ্টি করা সত্য। আমি এটা এই লাইনটা কপি করে আনি। এই যে সত্য, কোথায় গেল, এখন হচ্ছে সরু ছিদ্র না, এখন হচ্ছে আমরা কি সরু ধার দ্বারা, ধার দ্বারা অপবর্তন সৃষ্টি করব, ঠিক আছে? সরু ধার দ্বারা কিভাবে অপবর্তন সৃষ্টি করব, এখানেও সেম কন্ডিশন, এখানেও সেম কন্ডিশন। ধার খুবই তীক্ষ্ণ হতে হবে, ধারটা খুবই তীক্ষ্ণ হতে হবে, ঠিক আছে? ধার খুবই তীক্ষ্ণ হতে হবে, কারণ আলোকে আলোকে বেঁকাই দিচ্ছে, বুঝতে পারছো আলোক রশ্মি কতটা চিকন হতে পারে, তাহলে ধারও খুবই তীক্ষ্ণ হতে হবে, খুবই তীক্ষ্ণ হতে হবে, তীক্ষ্ণ হতে হবে। তারপর হচ্ছে যে আর কি বলা যায়, তারপর হচ্ছে যে ইয়া ধারের প্রস্থ আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের সমান হতে হবে, এই যে সেম কথা, ধারের প্রস্থ আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের সমান হতে হবে, ধারের প্রস্থ, ধারের প্রস্থ আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের সমান হতে হবে, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান হতে হবে, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান হতে হবে, হ্যাঁ, সমান হতে হবে। ধারের প্রস্থ বলতে কি বোঝাচ্ছে, ধারের প্রস্থ বলতে বোঝাচ্ছে সেম জিনিসই, হ্যাঁ, এই যে এটুকু হচ্ছে ধারের প্রস্থ, মানে দুইটা ধারের মধ্যবর্তী যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের দৈর্ঘ্যটা হচ্ছে ধারের প্রস্থ, ঠিক আছে? তো এই গেল আমাদের সত্য অপবর্তন সৃষ্টি কেমনি সৃষ্টি করতে হবে এটা, আর অপবর্তন কিভাবে সৃষ্টি করতে হবে, আর এটা কন্ডিশন কি সেটা, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে অপবর্তনের প্রকারভেদ, এখন আমরা আসবো অপবর্তনের প্রকারভেদে। অপবর্তনের প্রকারভেদ, অপবর্তনের প্রকারভেদ, ঠিক আছে? তো অপবর্তনের প্রকারভেদ কি, এই অপবর্তন প্রকারভেদ, অপবর্তন প্রধানত দুই প্রকার, অপবর্তন হচ্ছে প্রধানত কয় প্রকার, অপবর্তন হচ্ছে প্রধানত দুই প্রকার, অপবর্তন প্রধানত দুই প্রকার, প্রধানত দুই প্রকার, ঠিক আছে? আচ্ছা, অপবর্তন হচ্ছে প্রধানত দুই প্রকার, যথা, যথা হচ্ছে যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আরেকটা হচ্ছে ফ্রনহমাস শ্রেণীর অপবর্তন, ঠিক আছে? যথা হচ্ছে যে এক হচ্ছে যে কি, যথা এক হচ্ছে যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর দুই হচ্ছে কি ফ্রনহমাস শ্রেণীর অপবর্তন, ফ্রন ফ্রন হফার শ্রেণীর অপবর্তন, ফ্রন হফার শ্রেণীর অপবর্তন, ওকে? একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, একটা হচ্ছে ফ্রন হফার শ্রেণীর অপবর্তন। আচ্ছা, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কি বলে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কি বলে, আমরা একটু দেখি। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আচ্ছা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর ফ্রনহমাস শ্রেণীর অপবর্তন, এটা বোঝার আগে আমাদের একটা জিনিস, সামান্য জিনিস রিমাইন্ড করতে হবে। হ্যাঁ, আমি এটা এগুলো যখন হাইগেন্সের নিতে পড়েছি তখন বুঝে দিয়ে আসছিলাম যে আমরা কখন তরঙ্গ মুখ গলীয় দেখবো, কখন সমতল দেখবো। গলীয় তখন দেখবো যখন যে উৎস থেকে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, যে উৎস থেকে তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে, ওই উৎসটা আমাদের কাছাকাছি অবস্থিত। ওই উৎস যদি আমাদের কাছাকাছি অবস্থিত হয় তখন আমরা কি দেখবো, তখন আমরা দেখবো যে গলীয় তরঙ্গমুখ দেখবো। আর সমতল তরঙ্গমুখ কি দেখবো, সমতল তরঙ্গমুখ দেখবো যে যখন উৎসটা, যে উৎস থেকে তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে ওই উৎস আমাদের থেকে অনেক দূরে, অসীম দূরত্বে অবস্থিত, তো তখন ওই তরঙ্গমুখগুলো যখন আমাদের কাছে আসবে তখন এটা আমাদের কাছে মনে হবে সমতল, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমি বুঝে দিয়ে আসছি অলরেডি, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝা লাগবে। এখন আমরা আসি সংজ্ঞায়, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কি। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হচ্ছে যদি উৎস এবং পর্দার দূরত্ব সসীম হয়, যদি উৎস উৎস ও পর্দার দূরত্ব কি হয়, সসীম হয়, পর্দার দূরত্ব, উৎস ও পর্দার দূরত্ব সসীম হয়, তাহলে যে অপবর্তন পরিলক্ষিত হয়, দূরত্ব সসীম হয়, সসীম হয়, সসীম হয়, তাহলে যে, তাহলে তাহলে যে কি বলে, তাহলে যে অপবর্তন পরিলক্ষিত হয়, তাহলে যে অপবর্তন পরিলক্ষিত হয়, যে অপবর্তন পরিলক্ষিত হয়,
পরিলক্ষিত হয়, ঠিক আছে। তাহলে যে অপবর্তন পরিলক্ষিত তাকে ফ্রেনেল অপবর্তন বলে, ঠিক আছে। তো আর পরিবর্তন ফ্রেনেল অপবর্তন গোলীয় বা যেহেতু কি বলছে উৎস, মানে যেখান থেকে তরঙ্গগুলো সৃষ্টি হবে, মানে আলোক তরঙ্গ সৃষ্টি হবে। আর পথ দ্রুত সসীম, সসীম ওয়ার্ডটা যেহেতু ইউজ করা আছে, সসীম ওয়ার্ডটা যেহেতু করা আছে, তার মানে সসীম মানে আমাদের ধরে নিতে হবে এটা আমাদের কাছাকাছি অবস্থিত, আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো যেহেতু কাছাকাছি অবস্থিত, তাহলে আমরা তরঙ্গ মুখটা কেমন পাবো, উৎস থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে এটা তরঙ্গ মুখটা কেমন পাবো, তরঙ্গ মুখ পাবো না, গোলীয় তরঙ্গ মুখ পাবো না। তাহলে বলা যায় ফ্রেনেল অপবর্তনে, হ্যাঁ, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে কি পাওয়া যায়, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন গোলীয় বা গোলীয় তরঙ্গমুখ পাওয়া দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে গোলীয় গোলীয় তরঙ্গমুখ, গোলীয় তরঙ্গমুখ দেখতে পাওয়া যায়, গোলীয় তরঙ্গমুখ দেখতে পাওয়া যায়, গোলীয় তরঙ্গমুখ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর খাড়া, ধার বা সরু কি বলে, সরু সুই, ঠিক আছে। এটাকে কি বলা যায়, খাড়া ধার, আচ্ছা ঠিক আছে, খাড়া ধার, ধার কিছু একটা আর কি, ঠিক আছে। আর সরু সুই, সুই, সুইয়ের মতন সরু, বুঝতে পারছো, সরু সুই দ্বারা ফ্রেনেল অপবর্তন সৃষ্টি করা যায়, ঠিক আছে। সরু সুই দ্বারা ফ্রেনেল অপবর্তন সৃষ্টি করা যায়, ফ্রেনেল অপবর্তন সৃষ্টি করা যায়, অপবর্তন সৃষ্টি করা যায়, সৃষ্টি করা যায়। আর ফ্রনামা শ্রেণীর অপবর্তন কি, ফ্রনামা শ্রেণীর অপবর্তন সব উল্টা হবে, ঠিক আছে, অসীম হবে ব্যাপারটা। ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর, শ্রেণী বানান আমি একবার দিঘিয়া দিচ্ছি, একবার রসিকা দিচ্ছি, তো তোরা এটা নিজেরা ঠিক করে নিস, ঠিক আছে। ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তনটা কেমন হবে, যদি উৎস এবং পদ্মার মাঝামাঝি দূরত্ব অসীম হয়, ঠিক আছে। যদি উৎস এবং পদ্মার দূরত্ব, উৎস পদ্মার দূরত্ব, পদ্মার দূরত্ব কি হয়, অসীম হয়, অসীম হয়, ঠিক আছে। তাহলে যে অপবর্তন পরিলক্ষিত হয়, তাহলে যে অপবর্তন পরিলক্ষিত হয়, তাহলে যে অপবর্তন পরিলক্ষিত হয়, যে অপবর্তন পরিলক্ষিত হয়, পরিলক্ষিত হয়, তাহলে যে অপবর্তন পরিলক্ষিত হয়, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আর ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে আমরা কি পাবো, সমতলীয় তরঙ্গমুখ পাবো না, আমরা সমতলীয় তরঙ্গমুখ পাবো না, কারণ কেন, অসীম, অসীম দূরত্ব থেকে আমরা কি বলছিলাম, যে তরঙ্গমুখটা আমরা অসীম উৎস থেকে যদি কোনো তরঙ্গমুখ সৃষ্টি হয় আর তরঙ্গমুখটা যদি আমাদের দৃষ্টিতে দেখি, তখন হচ্ছে এটা আমাদের কি লাগবে, আমাদের থেকে এটা কি লাগবে, আমাদের থেকে এটা লাগবে যে সমতলীয় তরঙ্গমুখ, ঠিক আছে। তাহলে কি পাবো, সমতলীয় তরঙ্গমুখ দেখতে পাওয়া যায়, সমতলীয় তরঙ্গমুখ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সমতলীয় তরঙ্গমুখ দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, সমতলীয় তরঙ্গমুখ দেখতে পাওয়া যায়, ওকে। তারপর হচ্ছে যে একক চির দ্বারা, ঠিক আছে, একক চির দ্বারা, একক চির দ্বারা কি করতে হয়, একক চির দ্বারা বা গ্রেটিং বা ছাঁচি দ্বারা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন সৃষ্টি করা যায়, একক চির দ্বারা বা গ্রেটিং দ্বারা, হ্যাঁ, গ্রেটিং দ্বারা অপবর্তন সৃষ্টি করা যায়, এই শ্রেণীর অপবর্তন সৃষ্টি করা যায় আর কি, ঠিক আছে, অপবর্তন সৃষ্টি করা যায়, সৃষ্টি করা যায়। এখন কথা হচ্ছে যে আমাদের ইন্টার লেভেলে আছে, আমাদের ইন্টার লেভেলে আছে শুধু এটা, আমাদের ইন্টার লেভেলে আছে শুধু এটা, তো আমাদের পড়ালেখা করতে হবে এটা নিয়ে, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন দিয়ে। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হচ্ছে উচ্চ হায়ার লেভেলের ক্লাস, ঠিক আছে, এগুলো এখন ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আমরা ইন্টার লেভেলে পড়বো না, আমরা পড়বো এটা, ঠিক আছে, এইচএসসি জন্য এটা, অ্যাডমিশনের জন্য এটা, বুঝতে পারছি। আর আজকে আমরা একক চিত দ্বারা কেন অপবর্তন সৃষ্টি হয় এটা দেখবো, রেটিংটা হচ্ছে পরবর্তীতে নেক্সট ক্লাসে দেখবো, ওকে। তাহলে এখন আমরা ইয়াতে আসতে পারি যে একক চিরের দরুন অপবর্তন, মানে একক চিরের দরুন অপবর্তন, আর একক চিরের দরুন অপবর্তন এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে, ফ্রনহফার শ্রেণীর মধ্যে পড়ে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন, হুম, একক চিরের দরুন অপবর্তন,
ওকে, যেটা হচ্ছে কি ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের মধ্যে পড়ে, ঠিক আছে। আমরা লিখতে পারি ফ্রনহফার শ্রেণীর অপবর্তন আর কি, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, শ্রেণীর অপবর্তন। আচ্ছা, অসীমে থাকলে কেন সমতল তরঙ্গমুখ দেখি আর কেন কাছাকাছি থাকলে গোলীয় তরঙ্গমুখ দেখি, এটা আমি যদি এখন বুঝাবার কথা না, আমি তাও বুঝাই দিচ্ছি। ধর এটা একটা পুকুর, এটা একটা পুকুর, ঠিক আছে। এই যে পুকুরের মধ্যে, হ্যাঁ, পুকুরের মধ্যে আমি কি করলাম, এটা আমার পাথর, পাথর মেলা মারলাম, ঠিক আছে। পাথর মেলা মারার পর পুকুরটার দৃশ্য সেকেন্ড টাইম এরকম হবে না, পাথরটা মেলা মারার পর, এই যে, কারণ তরঙ্গ সৃষ্টি হবে পুকুরের মধ্যে, তরঙ্গ সৃষ্টি হবে না পাথরটা মেলা মারার পর, পাথরটা যে মেলা মারার পর এরকম তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এটা আমাদের কাছাকাছি অবস্থিত বলে আমরা এরকম গোলীয় তরঙ্গমুখ দেখতেছি। এই যে গোলীয় তরঙ্গমুখ দেখতেছি, দেখছস, গোলীয় তরঙ্গমুখ দেখতেছি। এখন এই সবকিছু অ্যাকচুয়ালি গোলীয় তরঙ্গমুখ, সবকিছু হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। এখন কথা হচ্ছে কেন অসীমে থাকলে আমরা গোলীয় তরঙ্গমুখকে সমতল দেখি। হ্যাঁ, অসীম মানে কি, অসীম মানে হচ্ছে অনেক দূরে অবস্থিত না এটা আমাদের থেকে। ধর আমি যদি দেখাই, কোথায় গেল, ওকে, ধর আমি অন্য পৃষ্ঠায় দেখাই, ঠিক আছে, তাহলে ব্যাপারটা সুন্দর হবে। ধর আমি এদিকে অবস্থিত, আমি ধর এদিকে অবস্থিত, আমি খুব সুন্দর করে দাঁড়ায় আছি। এখন অসীম মানে কি অনেক দূরে না, অনেক দূরে মানে কি অনেক দূরে থেকে গলি তরঙ্গমুখ আসতেছে না, অনেক দূরে থেকে গলি তরঙ্গমুখ আসতেছে, অনেক দূরে থেকে গলি তরঙ্গমুখ আসতেছে। কিন্তু আমি কি দেখবো, আমি দেখবো যে দেখ, আমি দেখবো সমতল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো গলি অনেক বড় না, অসীম থেকে আসতেছে মানে কি অনেক বড় ভাবে আসতেছে। কিন্তু আমার কাছে এইটুক দৃষ্টি কি রাখবে, সমতল লাগবে এই জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে কি অসীম থেকে দেখলে আমরা তরঙ্গমুখ গুলো কি কিরকম দেখি, সমতল দেখি, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে আসি, একক চিরের দরুন অপবর্তন। আচ্ছা, একক চিরের দরুন অপবর্তনটা কেমন হবে, ব্যাপারটা এরকম হবে, একদম ইজি ব্যাপার। এগুলো তো ধর এটা চির, যেহেতু একক চির, হ্যাঁ, অপবর্তন সৃষ্টি করতে গেলে একক চিরই লাগে। আর একক চিরটা অনেক সরু হইতো, কিন্তু আমি বোঝার সুবিধার্থে একটু ফাঁক দিয়ে রাখছি, চিরটার ফাঁক একটু বেশি রাখছি, ঠিক আছে। আর এদিকে ধর পর্দা রাখলাম, এদিকে পর্দা রাখলাম, হ্যাঁ। আর ফ্রনহফার শ্রেণীর অপবর্তন কি বলে, অসীম থেকে তরঙ্গমুখ আসতেছে, অসীম থেকে, তো কোথেকে আসতেছে আমরা জানি না, আমরা ধরে নিলাম এই যে এই সাইড, এখান থেকে আসতেছে। এই যে সমতলীয় তরঙ্গমুখ অনেকগুলো আসতেছে, এই যে সমতলীয় তরঙ্গমুখ আসতেছে, সমতলীয় তরঙ্গমুখ আসতেছে, এই যে সমতলীয় তরঙ্গমুখ আসতেছে, হ্যাঁ। আবার আমরা এগুলো যখন হাইগেনসের নীতি পড়েছি তখন এগুলোও বলছি যে সমতলীয় তরঙ্গের মুখের উপর কি থাকে, সমতলীয় তরঙ্গের মুখের উপর অনেকগুলা থাকে, কি বলে, গৌণ উৎস থাকে, গৌণ উৎস। এই প্রতিটা গৌণ উৎস থেকে নতুন করে তরঙ্গ সৃষ্টি হয়, মানে প্রতিটা গৌণ উৎস থেকে, এই যে এখানে এখানে আবার তরঙ্গ সৃষ্টি হয়েছে গৌণ উৎস থেকে, এই গৌণ উৎসগুলা থেকে সৃষ্টি হবে, ঠিক না। এগুলো আমি কিন্তু বুঝাই দিয়ে আসি, এখন এগুলো বুঝাবো না। এই যে গৌণ উৎস থেকে তরঙ্গ মুখ, এগুলো হচ্ছে এক একটা গৌণ উৎস। এখন একটা জিনিস চিন্তা কর, এখানেও অনেকগুলো তার মানে তরঙ্গ মুখ আছে। আচ্ছা, এখান থেকে অনলি এই কয়েকটা, এই কয়েকটা, এই কয়েকটা হচ্ছে, এই তিনটা হচ্ছে যে এদিক দিয়ে ঢুকতে পারবে, তাই না, বাকিগুলো কি এখানে বাধা পাবে না, এখানে বাকিগুলো কি বাধা পাবে না। এই যে এই তিনটা যখন ঢুকতে যাবে, এই তিনটা যখন ঢুকতে যাবে, ধর ঢুকছে কতটুক, সমতল তরঙ্গ, বাকিগুলো বাধা পেয়েছে, ঢুকছে এতটুকু অংশ, ঠিক আছে। আমি একটু সুন্দর করে রাখি, ঢুকছে হচ্ছে যে এতটুকু অংশ, ওকে, এতটুকু অংশ ঢুকছে, এতটুকু অংশ ঢুকছে মানে কি, এতটুকু অংশ ঢুকছে মানে হচ্ছে এখন এই যে এতটুকু অংশ ঢুকলো, ঠিক আছে, এতটুকু অংশ ঢুকলো। আচ্ছা, এখন ঢোকার পর কি হবে, অপবর্তন, যেহেতু যেগুলি ধার ঘেসে গেছে, ধার ঘেসে যেগুলো গেছে ওগুলা তো সরাসরি ইয়াতে চলে যাবে। এই যে কোথায় গেল, একটু বেঁকে যাবে, এই যে এটা যেমন ধার ঘেসে গেছে, এটা বেঁকে গেল, এটাও কি ধার ঘেসে গেছে, এটাও বেঁকে যাবে, ঠিক আছে। আর এগুলো তো সোজাসুজি আসছে, সোজাসুজি আপ দিতে হবে, ওকে। এটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, হ্যাঁ। এটা হচ্ছে একক, এগুলো হচ্ছে কি সমতলীয় তরঙ্গমুখ। আমি যদি এখন একটু পরিচয় দিয়ে দিই, এগুলো হচ্ছে কি সমতলীয় তরঙ্গমুখ, সমতলীয় তরঙ্গ মুখ, ঠিক আছে, সমতলীয় তরঙ্গ মুখ। আচ্ছা, তারপর হচ্ছে যে এটা এটা কি, এটা তো পদ্মা, এটা সবাই জানে এটা পদ্মা, হুম। তারপর এই জায়গায়, এই জায়গাটা হচ্ছে কি কিনারা, কিনারা মানে কি ধার, ঠিক আছে, এই জন্য এগুলো কি বেঁকে গেছে, ওই জায়গায় আলোকটা বেঁকে গেছে, ওকে। তাহলে এখন আমরা কি বলতে পারি, যেহেতু আলোক উৎস অসীম দূরত্ব আছে তাই আলোক উৎসকে দেখানো হয়নি। আচ্ছা, এই আলোগুলো যে আসছে, এই আলোগুলো কোত্থেকে আসছে, আমরা তো প্রণাম শ্রেণী জানি যে এটা অসীম থেকে আসছে, অসীম থেকে উৎস তো আমরা জানি না,
ঠিক আছে, উৎস কি এখানে আমরা দেখাতে পারবো? ফ্রনাস শ্রেণীতে উৎস দেখাতে হয় না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটা, কারণ এটা অসীম থেকে আসছে। যেহেতু আলোক উৎস অসীম দূরত্ব আছে, যেহেতু আলোক উৎস কোথায় আছে? অসীম দূরত্বে আছে। ঠিক আছে, আলোক উৎস কোথায় আছে? অসীম দূরত্বে আছে। আলোক উৎস হচ্ছে অসীম দূরত্বে আছে, আর তাই আলোক উৎসকে দেখানো হয়নি। তাই আলোক উৎসকে কি হয়নি? আলোক উৎসকে দেখানো হয়নি। দেখানো হয়নি। ওকে, তারপর হচ্ছে একটি চির অতিক্রমের সাথে আলোক পেকে যাওয়াকে আলোক অপবর্তন বলে, আলোকের অপবর্তন বলে। ঠিক আছে, একটি চির অতিক্রমের সাথে, এই যে এটা তো আমরা জানি, আমরা একটু আগে তো আলোর অপবর্তনের যে সংজ্ঞাটা পড়ছে এই সংজ্ঞাটাই বলছে। একটি চিরের, একটি চিরের বলতেছি, একটি চির কি হয়? অতিক্রমের সাথে, অতিক্রমের সময়, অতিক্রমের সময়, অতিক্রমের সময় আলোকের বেঁকে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? আলোর অপবর্তন বলা হয়। ঠিক আছে, আলোকের বেঁকে যাওয়ার ঘটনাকে কি বলা হয়? আলোকের অপবর্তন বলে। আলোকের অপবর্তন বলে। অপবর্তন বলে। ওকে, তাহলে এই গেল একক চিরতরুণ কেমনে অপবর্তন সৃষ্টি হচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের অপবর্তনে একটা বিশেষ উদ্দেশ্য আসে। উদ্দেশ্যটা আমরা কি করব? আমরা এখন, আমি যদি এই চিত্রটা কপি করে আনি, কপি পেস্ট করলাম, আমাদের আলো অপবর্তনের উদ্দেশ্য হচ্ছে যে এই যে আলোগুলো দেখে এই আলো রশ্মি এদিকে গেল, 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 সবাই যার যার পথে যেখানে যাওয়ার সেখানে গেছে। আমরা এখন দুষ্টামি করব। আমরা এখন দুষ্টামি করে কি করব? এই সবগুলো আলো রশ্মিকে যেখানে এক জায়গায় মিলিত করার ট্রাই করব। যেখানে এক জায়গায় কেমনে মিলিত করব? যেখানে এক জায়গায় কেমনে মিলিত করব, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, যেখানে এক জায়গায় কেমনে মিলিত করব, এটা যেকোনো এক জায়গায় মিলিত করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। ঠিক আছে, আমরা একটু এটাকে দূরে নিয়ে যাই জিনিসটাকে, তাহলে চিত্র রাখতে পারবো। দূরে নিয়ে গেলাম। ঠিক আছে, একটু দূরে নিয়ে গেলাম, এই কারণে আমাদের এখন মেকানিজমে একটু হালকা চেঞ্জ আনতে হবে, কারণ আমরা সবগুলোকে এক জায়গায় মিলিত করার ট্রাই করতেছি। আমরা কি করব? এই চির, এই একক চির আর পর্দার মাঝ বরাবর একটা উত্তর লেন্স রেখে দিব। কি করব? একটা উত্তর লেন্স রেখে দিব। উত্তর লেন্স কি এমন? উত্তর লেন্স কোন কালার দিয়ে দিই? এটা ফুটবে। আচ্ছা, সাদা কালার দিয়ে দিই। এখানে একটা কি করব? উত্তর লেন্স লিখে দিব। উত্তর লেন্সের কাজ কি? হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান, যখন পড়াবো সিলেবাসে থাকলে তো পড়াবো, আর না থাকলে আপাতত বেশি ডিটেল জানতে হবে না। ঠিক আছে, উত্তর লেন্সের কাজ কি? উত্তর লেন্সের কাজ হচ্ছে এখান থেকে যে আলো পড়বে, এই যে আলোটা এখানে যাবে, যে আলোটা এখানে যাবে, উত্তর লেন্স কি করে সবসময়? সেই আলোকে প্রধান ফোকাস দিয়ে বের করে দেয়। প্রধান ফোকাস দিয়ে বের করে দিবে, এটা এই আলো হোক আর ওই আলো হোক। ঠিক আছে, তো উত্তর লেন্সের প্রধান ফোকাস হচ্ছে এদিক বরাবর। কোন দিক বরাবর? এই যে এদিকে, এদিকে হচ্ছে উত্তর লেন্সের প্রধান ফোকাস। ঠিক আছে, এদিকে, এদিকে হচ্ছে উত্তর লেন্সের প্রধান ফোকাস। উত্তর লেন্স কি করবে? সব আলোকে ওই দিক দিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যেটা করবে এটাকে এদিকে নিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যেটা আসবে এটাকে কোথায় নিয়ে যাবে? এদিকে নিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যেটা এখানে বেঁকে আসছিল এটাকে কোথায় নিয়ে যাবে? এদিকে নিয়ে যাবে। সবগুলো একই জায়গায় যে আপতিত হবে। ঠিক আছে, এখন এখানে একই জায়গায় যে আপতিত হলে এই জায়গায় একটা জিনিস সৃষ্টি হবে। ঠিক আছে, এই যে এই জায়গায়, এই জায়গায় একটা ব্যতিচারের ঘটনা ঘটবে। এই জায়গাটাতে কি ঘটবে? এখানে আমরা কি দেখতে পারি? এখানে আমরা, মানে যেহেতু উপরিপাতন করছে, এখানে কি করছে? এখানে করছে উপরিপাতন। তো যখন উপরিপাতন করছে, উপরিপাতন ঘটলে এখানে চরমও সৃষ্টি হতে পারে, অবমও সৃষ্টি হতে পারে। এখন চরম হবে নাকি অবম হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস পড়বো। চরম হবে নাকি অবম হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হতে পারে? এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা আসি এই যে এই স্ট্রাকচারটাকে আমরা একটু, এটা তো আমরা 1D স্ট্রাকচার রাখছি তাই না? 1D স্ট্রাকচার রাখছি, এটাকে একটু 3D স্ট্রাকচারে নিই। ঠিক আছে, 3D স্ট্রাকচার না, অ্যাকচুয়ালি 2D স্ট্রাকচারে নিব। তো 2D স্ট্রাকচারে নিলে কি হবে? 2D স্ট্রাকচারে নিলে কি হবে? ব্যাপারটা হইতেছে যে আমি যদি পর্দা রাখি, যে 2D স্ট্রাকচারে নিই, ঠিক আছে,
এই যে এটা ধর পদ্মা, এই পদ্মার উপর আলো পড়বে আর কি, ঠিক আছে, 2D স্ট্রাকচারে নিয়েছি জাস্ট, আর কিছু না। আর এই দুইটা কি, এই দুইটা হচ্ছে যে এক চিরের দুইটা প্রতিবন্ধক আর কি, ঠিক আছে, এক চিরের দুইটা প্রতিবন্ধক, এক চিরের দুইটা প্রতিবন্ধক। এই দুইটার মানে কি, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে যে আমি যদি দেখাই, এই যে এই দুইটা হচ্ছে এটা, এই দুইটা, ঠিক আছে। তো এখন কি হবে, এখন হচ্ছে যে আমরা একটু অন্য স্ট্রাকচারের চিত্র আঁকতেছি আর কি। এখান থেকে তরঙ্গ মুখগুলা কি ঢুকছে, তাই তো, এই যে এখান থেকে তরঙ্গ মুখগুলো এখান থেকে ঢুকছে, এই যে এই যে তরঙ্গ মুখ, তরঙ্গ মুখটা মানে গৌণ উৎসগুলো আর কি, যেখান থেকে পরবর্তী তরঙ্গ সৃষ্টি হবে। আচ্ছা, তো এখানে ঢোকার পর এখানে কি ছিল, এখানে আমাদের ছিল উত্তর লেন্স ছিল, এখানে আমাদের কি ছিল, উত্তর লেন্স ছিল, উত্তর লেন্স ছিল। উত্তর লেন্স কি করে, উত্তর লেন্স হচ্ছে যে এখান থেকে যে আলোগুলো গেছে, এই যে ধর আমি শুধু দুইটা আলো দেখাচ্ছি, শুধু কয়টা আলো দেখাচ্ছি, দুইটা আলো দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এখান থেকে একটা আলো বেঁকে এদিকে আপতিত হলো ধর, আর উত্তর লেন্স কি করে, এখান থেকে যে বেঁকে আলোটা গেল ওখানে সেম জায়গায় ওর প্রধান ফোকাসে মিলে দিবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, এই যে পর্দার উপর আলো পড়ছে, কি হলো, পর্দার উপর এই যে আলো পড়ছে, ওকে, এই গেল ঘটনা। এভাবে চিত্র আঁকছি। এখন একটা জিনিস চিন্তা কর, আমরা যদি অবমের কথা চিন্তা করি, অবমের কথা চিন্তা করি, ঠিক আছে। আচ্ছা, অবমের কথা চিন্তা করে আমরা ধরলাম, আমরা যে অবম চরমের ক্ষেত্রে হিসাব করার সময় অবম হবে না চরম হবে, এগুলো হিসাব কেমনে করতাম, এগুলো করতাম যে যে দুইটা বা যেগুলা যে আলোক রশ্মিগুলো এখানে পরিপাতন হয়েছে ওদের মধ্যে পথ পার্থক্য করতো। যেমন ও দূরত্ব, ও যে দূরত্ব অতিক্রম করছে ও নিশ্চয়ই একটু কম দূরত্ব অতিক্রম করছে, কারণ ও তো এদিক থেকে বেঁকে গেছে, ঠিক আছে। তাহলে এই যে এটা দুজনে পথ পার্থক্য করতো, এটা হিসাব করলে তো করতাম। তো আমরা শুরুতে ধরে নিব, আমরা জাস্ট একটা প্রমাণের জন্য আমরা শুরুতে ধরে নিব যে এক্স ইজ ইকুয়াল, মানে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা, এক্স ইজ ইকুয়াল কত, ল্যামডা, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল যদি ল্যামডা হয়, তার মানে আমরা অবমের ক্ষেত্রে হিসাব করতেছি এই ব্যাপারটা, ঠিক আছে, এটা হচ্ছে পদ্মা, আমরা এই ব্যাপারটি হিসাব করতেছি অবমের ক্ষেত্রে। তাহলে আমরা যদি প্রথম অবমের কথা চিন্তা করি, প্রথম অবম, ঠিক আছে, এটা যদি প্রথম অবম হয়ে থাকে, প্রথম অবমের পথ পার্থক্য যদি এক্স ল্যামডা হয়ে থাকে, তাহলে এক্স ল্যামডা পথ পার্থক্য ল্যামডা মানে কি, আমি যদি বলি, আচ্ছা আগে এঁকে নি কেমন, প্রথম অবম এক্স ল্যামডা, এক্স সমান মানে কি এক ল্যামডার সমান, ল্যামডা মানে কি একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়, এটা একটা পূর্ণ তরঙ্গ, ঠিক না, তার মানে এটাও তো একটা তরঙ্গ, তরঙ্গ না, এটাও একটা তরঙ্গ, তো এদের মধ্যে পথ পার্থক্য হচ্ছে একটা মাত্র পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে ও যে পথ অতিক্রম করছে আর ও একটু বেশি দূরত্ব অতিক্রম করছে, ওরটা থেকে ওটা বিয়োগ দিলে এরকম একটা তরঙ্গ বাকি থাকে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ, এভাবে গেলে উপরিপাতন হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম কথা কথা ধরে এক্স ইকুয়াল ল্যামডা প্রথম অবস্থার জন্য। এখন দেখ আমি কি বলছিলাম, সমদশায় যেগুলো মিলিত হবে, এই যে এই দশায় যদি এবার মিলিত হয়, মিলিত হলে কি হইতো, মিলিত হলে চরম সৃষ্টি হইতো, কিন্তু এই চরমকে আবার ক্যান্সেল আউট করতেছে এটা না, ক্যান্সেল আউট করতেছে এটা না, এই চরমকে আমার উপরের চরমকে, মানে উপরের তরঙ্গটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে এই তরঙ্গ, তাহলে মানে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি কোনো আলোই করবে না, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল ল্যামডা, ল্যামডা। দ্বিতীয় অবমের ক্ষেত্রে আবার দেখা যায়, যখন পরীক্ষা করছে এগুলো অলরেডি পরীক্ষা করে বলছে, দ্বিতীয় অবমের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দ্বিতীয় অবম পাওয়া যাচ্ছে এক্স ইকুয়াল টু ল্যামডাতে, এক্স ইকুয়াল কততে, টু ল্যামডাতে, এক্স ইকুয়াল টু ল্যামডা মানে কি, এক্স ইকুয়াল টু ল্যামডা মানে হচ্ছে দেখ দুইটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান, এটা একটা হইলো, এটা একটা শুরু হইলো, এটা একটা শেষ হলো। এখন দেখ এটার কারণে আলো সৃষ্টি হবে, চরম পাওয়া যাবে, আবার এই চরমকে এই জিনিসটা হচ্ছে কি করবে, এই তরঙ্গ হচ্ছে যে এই তরঙ্গের মধ্যে যে কণাগুলো অবস্থিত, এই তরঙ্গের মধ্যে যে কণাগুলো অবস্থিত, এই তরঙ্গের কণাগুলো কি করবে, আবার লাইট নিভাই দিবে, আবার ও কি করবে, এই তরঙ্গের যে কণাগুলো অবস্থিত এই তরঙ্গের কণাগুলো হচ্ছে লাইট জ্বালাই দিবে, চরম সৃষ্টি করবে, আবার এগুলো আবার ক্যান্সেল আউট করে দিবে, তার মানে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি অবমই পাইছি। এই দ্বিতীয় অবমের ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ল্যামডা, ঠিক আছে। আবার তৃতীয় অবমের ক্ষেত্রে বলতে পারি এক্স ইকুয়াল থ্রি ল্যামডা, ঠিক আছে। যখন তৃতীয় অবম হবে মিলে দেখলে দেখতে পারো এক্স ইকুয়াল থ্রি ল্যামডা। দেখ একটা তরঙ্গ শেষ হইলো, আরেকটা তরঙ্গ শুরু হলো, একটা শেষ হইলো, আরেকটা শুরু হইলো, একটা শেষ হইলো, ও কি করতেছে, এই এই কণাগুলো কি করতেছে, চরম সৃষ্টি করতেছে, আবার এই কণাগুলো কি করতেছে, ক্যান্সেল আউট করতেছে, আবার এই তরঙ্গগুলো কি করতে, এই তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে এগুলো কি চরম সৃষ্টি করতেছে, এগুলো আবার কি করতেছে, ক্যান্সেল আউট করতেছে, এগুলো আবার চরম সৃষ্টি করতেছে, এগুলো আবার কি করতেছে, ক্যান্সেল আউট করতেছে, তার মানে আলটিমেটলি ক্যান্সেল আউট হয়েছে, তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল কি থ্রি ল্যামডা, ঠিক আছে। আচ্ছা এখন তুই বলতে পারো যে এই তরঙ্গ ক্যান্সেল,
এ তরঙ্গ বলতে কি বোঝাচ্ছি? এ তরঙ্গ হচ্ছে ধর এখান থেকে এর মধ্যে যে তরঙ্গগুলো অবস্থিত তার অর্ধেক হচ্ছে যে এরকম তরঙ্গ সৃষ্টি করছে, এরকম ঢেউ সৃষ্টি করছে, আর অর্ধেক হচ্ছে বিপরীত দিকে ঢেউ সৃষ্টি করছে, এভাবে করে যাচ্ছে আর কি। ঠিক আছে? তো অর্ধেক কি করতেছে, অর্ধেক হচ্ছে যে এখানে লাইট জ্বালাবার ট্রাই করতেছে, আর বাকি অর্ধেক কি করে বলতেছে আবার লাইট নিভাই দিচ্ছে, কারণ বিপরীত দশা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এগুলো তো বুঝাই দিয়ে আসছে। দ্বিতীয় অবয়বের ক্ষেত্রে সেম, তৃতীয় অবয়বের ক্ষেত্রেও সেম। ঠিক আছে? যে অর্ধেক অংশ চাইছে লাইট জ্বালিয়ে দিতে, মানে চরম সৃষ্টি করতে, বাকি অর্ধেক অংশ আবার ক্যান্সেল করতে থাকে। ঠিক আছে? এভাবে আলটিমেটলি লাইটটা জ্বলে না। তো কিন্তু আমরা একটা প্যাটার্ন মিল পাইছি। প্রথম অবয়বের ক্ষেত্রে x ইকুয়াল ল্যামডা, দ্বিতীয় অবয়বের ক্ষেত্রে x ইকুয়াল 2 ল্যামডা, তৃতীয় অবয়বের ক্ষেত্রে x ইকুয়াল 3 ল্যামডা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি না যে অপবর্তনের ক্ষেত্রে অবয়ব সত্য, আমরা বলতে পারি অপবর্তনের ক্ষেত্রে। ঠিক আছে? সুতরাং অবয়বের সত্য আর সত্য, অবয়বের সত্য কি? অবয়ব পাওয়ার সত্য হচ্ছে, অবয়বের সত্য হচ্ছে যে x ইকুয়াল n ল্যামডা। ওকে, এটা হচ্ছে অবয়বের সত্য, x ইকুয়াল কি n ল্যামডা। এখন তাহলে চরমের সত্য কি হবে? চরমের সত্য কি হবে? হ্যাঁ, সেম চিত্র এখানে। এখন এখানে যে চরম হতে সৃষ্টি হতে পারতো, তো চরম সৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে দেখি ব্যাপারটা একটু। চরম সৃষ্টি হওয়ার জন্য কি হতে হবে? ওকে, তো এইগুলো হচ্ছে চরম সৃষ্টি হতে। চরম সৃষ্টি হওয়ার ঘটনা কি? চরম সৃষ্টি হওয়ার ঘটনা হচ্ছে যে আমরা যখন কি বলে এটাকে কি বলতাম, আমি এটা একটু আঁকি দিই। আচ্ছা, তো বিজ্ঞানীরা তো অলরেডি পরীক্ষা করে রাখছে, ঠিক না? তো প্রথম চরমের ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখছে যে পথ পার্থক্য যদি এক্স ইকুয়াল ল্যামডা বাই 2 হয়, তাহলে কি পাওয়া যাচ্ছে? তাহলে পাওয়া যাচ্ছে চরম পাওয়া যাচ্ছে। তাহলে প্রথম চরম, আর চরমের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় চরম বলে একটা কথা আছে। ঠিক আছে? তাহলে যখন এটা পাওয়া যায় তখন পাওয়া যায় এটা আসলে কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম কেন? এক্স সমান ল্যামডা বাই 2, এক্স সমান ল্যামডা বাই 2 বলতে কি বোঝাচ্ছে জিনিসটা খেয়াল করতো। আমি যদি একটা তরঙ্গ আঁকি, হ্যাঁ, এটা ল্যামডা বাই 2 না, এটা ল্যামডা বাই 2 না, আর এদিক থেকে যে আরেকটা যাবে এটা দিয়ে গেলে তো পূর্ণ তরঙ্গ কমপ্লিট হতো, তাই না? কিন্তু এখানে পূর্ণ তরঙ্গ কমপ্লিট হয় না, পূর্ণ তরঙ্গের অর্ধেক হবে হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে এটা হচ্ছে ল্যামডা। এখানে দেখতো এখানে যত কণাগুলো আছে সব কণা কি উজ্জ্বল ডোরা সৃষ্টি করবে না, মানে উজ্জ্বল আলো সৃষ্টি করবে না, কারণ এগুলো সমদশায় আছে, মানে সেম উপরের দিকে আছে। ঠিক আছে? উপরের ঢেউতে আছে, তো উপরের ঢেউতে সবগুলো যদি আলো সৃষ্টি করে, ক্যান্সেল কিন্তু একটা একটা অংশ ক্যান্সেল করে নেয় এগুলোকে। তার মানে কি, যে আলোটা পাবে এটা প্রথম, এটা কেন্দ্রীয় চরম পাবো। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে n সমান 0, n সমান কি, n সমানটা আসতেছে, কারণ দেখ n সমান কি আমি বলবো। ঠিক আছে? তারপর বিজ্ঞানীরা যখন আবার ট্রাই করছে যে এক সমান যখন 3 ল্যামডা বাই 2 হয়, 3 ল্যামডা বাই 2 হয়, তখন 3 ল্যামডা বাই 2 মানে কি? 3 ল্যামডা বাই 2 মানে হইতেছে যে এই যে একটা পূর্ণ তরঙ্গ আর আরেকটা অর্ধেক। একটা অর্ধেক না, কারণ 3 ইয়াকে ভাগ কর, 3 কে 2 দিয়ে ভাগ কর, 3 ভাগ 2, তাহলে কত হয়? 1.5। 1.5 মানে কি, এটা তো একটা একটা কমপ্লিট হয়েছে, আরেকটা হচ্ছে 0.5, আর বাকি অর্ধেক কমপ্লিট হয়েছে। ঠিক আছে? তাহলে দেখ এটা কি করতেছে, এটা হচ্ছে আলো জ্বালাবার ট্রাই করতেছে, চরম সৃষ্টি করতেছে, আবার এটা ক্যান্সেল আউট করতেছে, আবার এটা কি করতেছে, চরম সৃষ্টি করতেছে। হ্যাঁ, এখন n সমান হচ্ছে 1। n সমান 1 কেন আমি বলতেছি আস্তে আস্তে। ঠিক আছে? n সমান আপাতত বুঝবি না। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে যে যখন x সমান কি দিছে, 5 ল্যামডা বাই, আর চরম দ্বারা এখানে দিই চরম, এক সময় যখন 5 ল্যামডা বাই 2 দিছে তখনও চরম পাইছে। 5 ল্যামডা বাই 2 মানে কি, 5 5 বাই 2 কত, 5 ভাগ 2 মানে 2.5, 2.5। তার মানে কি হবে ব্যাপারটা, 1 2.5। তো এটা কি করতেছে, আলো জ্বালাচ্ছে, এখানে যে কণাগুলো আছে এগুলো আবার ক্যান্সেল আউট করতেছে, এখানে যে কণাগুলো আছে এগুলো আবার আলো জ্বালাচ্ছে, এখানে যে কণাগুলো আছে এগুলো ক্যান্সেল আউট করতেছে, আবার এই কণাগুলো কি করতেছে, এই কণাগুলো ফাইনালি আলো জ্বালাচ্ছে। তার মানে এটা এখন হচ্ছে n সমান 2। ঠিক আছে? তাহলে এখন কি হচ্ছে, তাও চরম পাওয়া যাচ্ছে। তাহলে চরমের সত্যটা কি? চরমের সত্য হচ্ছে যে, চরমের সত্য হচ্ছে আমরা বলতে পারি, আমরা অন্য কালার দিয়ে লিখলে ভালো হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি চরমের সত্য, অপবর্তনের ক্ষেত্রে চরমের সত্য হচ্ছে যে x ইজ ইকুয়াল পথ পার্থক্যটা 2n+1। 2n+1 মানে কি, বিজোড় সংখ্যা। ঠিক আছে? ল্যামডা বাই 2। ঠিক আছে? আর ইয়াং এর দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল, এই সূত্রটা ছিল ইয়ার ক্ষেত্রে অন্ধকারের জন্য, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে এই সূত্র হচ্ছে চরমের জন্য। আর
এই সূত্রটা হচ্ছে যে অবয়বের জন্য, এক্স ইকুয়াল এন ল্যামডাটা হচ্ছে অবয়বের জন্য। এখানে 2n + 1 ল্যামডা বাই 2, তবে এখানে একটু প্যাচ আছে, আমাদের হালকা মার প্যাচ আছে n এর মানটা নিয়ে, ঠিক আছে? n এর মানটা কি প্যাচ আছে এটা আমরা বলতেছি আস্তে আস্তে। মোটামুটি একটু সামারি দেখে আসি, ঠিক আছে? যেহেতু সূত্রটা অনেক কাছাকাছি, ইয়াং এর দিচির সাথে কাছাকাছি, আমি আলাদা করে লিখে দিই। ইয়াং এর দিচির সাথে ইয়াং এর দিচির সূত্রগুলো এক পাশে লিখি, মানে ব্যতিচার সূত্রগুলো, আর ইয়ার সূত্রগুলো এক পাশে লিখি, অপবর্তন সূত্র, ঠিক আছে? ব্যতিচার সূত্র প্রথমে আমরা লিখি ব্যতিচার, নালে গুলে ফেলবি, ঠিক আছে? ব্যতিচার সূত্র, ব্যতিচার সূত্র কি ছিল? চরমের সত্য ছিল, চরমের সত্য ছিল, বাংলাতেই লিখি। ব্যতিচারের ক্ষেত্রে কি ছিল? চরমের সত্য ছিল, চরমের সত্য হচ্ছে যে কোথায়, হ্যাঁ, চরমের সত্য হচ্ছে যে x = n ল্যামডা, ঠিক আছে? x = n ল্যামডা, যেখানে n এর মান যখন 0 বসাবো, 0 বসাবো, তখন আমরা পাবো কেন্দ্রীয় চরম, তখন আমরা কি পেতাম? তখন আমরা পেতাম কেন্দ্রীয় চরম, হ্যাঁ। আর যখন n সমান কি বসাবো, n সমান 1 বসাইতাম, তখন আমরা পেতাম প্রথম চরম, প্রথম চরম। তারপর n সমান কি বসালে, 2 বসালে পাইতাম দ্বিতীয় চরম, হ্যাঁ, এভাবে করে চলতে থাকতো, দ্বিতীয় চরম, এভাবে করে চলতে থাকতো, ঠিক আছে? এভাবে করে চলতে থাকতো। তারপর হচ্ছে ইয়ার ইয়ার কি জানছিলাম, ব্যতিচারের ক্ষেত্রে অবমেয় সত্য কি জানছিলাম, যদি লিখি ব্যতিচারের ক্ষেত্রে অবমেয় সত্য, কোথায় অবমেয় সত্য, এই যে ব্যতিচারের ক্ষেত্রে অবমেয় সত্য কি ছিল, ব্যতিচারের ক্ষেত্রে অবমেয় সত্য ছিল x = 2n + 1 ল্যামডা বাই 2, যেখানে আমরা এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন n সমান 0 বসাইতাম, তখন আমরা পাইতাম প্রথম অবম, তখন আমরা কি পাইতাম? প্রথম অবমটা পাইতাম n সমান 0 বসাইলে, n সমান 1 বসাইলে না, এটা আমি বুঝাই দিয়ে আসছি। এবার n সমান যখন 1 বসাইতাম, তখন আমরা পাইতাম দ্বিতীয় অবম, ঠিক আছে? আবার n সমান যখন 2 বসাইতাম, তখন আমরা পাইতাম তৃতীয় অবম, ঠিক আছে? তৃতীয় অবমের হিসাবটা n সমান 2 বসালে পাইতাম, ঠিক আছে? কেন n সমান 0 বসালে কেন প্রথম অবম পাইতাম? কারণ n সমান 0 এর ক্ষেত্রে তো অন্ধকারের ক্ষেত্রে তো কেন্দ্রীয় অন্ধকার নেই, ঠিক আছে? কেন্দ্রীয় অবম নেই, ঠিক আছে? তখন n সমান যখন 0 বসাইতাম, তখন আমরা পাইতাম প্রথম অবম, n সমান 1 হচ্ছে তৃতীয় অবম, n সমান 2 হচ্ছে তৃতীয় অবম। কিন্তু এই ক্ষেত্রে কি বলে, অপবর্তনের ক্ষেত্রে একটা হিসাব আছে, অপবর্তনের ক্ষেত্রে একটা হিসাব আছে। আমরা যদি এখন অপবর্তন হিসাব করি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এখন হচ্ছে অপবর্তনের হিসাব। অপবর্তনের সূত্রগুলো কি বলে? অপবর্তনের সূত্র বলে চরম হওয়া সত্য, চরমের সত্য হচ্ছে যে কোথায়, এই যে চরমের সত্য, চরমের সত্য হচ্ছে যে যখন x = 2n + 1 ল্যামডা বাই 2 হয়, 2n + 1 ল্যামডা বাই 2 হয়। এই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, এই ক্ষেত্রে কেন ঝামেলা নেই? আমরা যদি n সমান 0 বসাই, তাহলে কি পাবো? কেন্দ্রীয় চরম, হ্যাঁ, কেন্দ্রীয় চরম। n সমান 1 বসালে প্রথম চরম, এরকম। n সমান 1 হলে কত হবে? n সমান 1 হলে আমরা কি পাবো? প্রথম চরম, হুম, প্রথম চরম। তারপর n সমান 2 হলে কি পাবো? n সমান 2 হলে তৃতীয় চরম পাবো, মানে নরমালি যেরকম, ঠিক আছে? কোনো প্যাচ নাই ওইটার মতন, মানে ইতের মতন কোনো প্যাচ নাই, ঠিক আছে? n সমান হলে দ্বিতীয় চরম পাবো, ওকে। তারপর হচ্ছে যে আমরা যদি নিই, আর অবমেয় সত্য কি দেখছি, অবমেয় সত্য কি দেখলাম, ইয়ে যে x = n ল্যামডা, ঠিক আছে? তাহলে আমি যদি অবমেয় সত্য লিখি, অবমেয় সত্য আমরা কি পাচ্ছি, x = n ল্যামডা, ওকে। n সমান যখন 1 বসাবো, কারণ অবমের ক্ষেত্রে তো 0 বসালে লাভ নাই, কারণ কেন্দ্রীয় অবম তো কিছু হবে না, পাবো না। n সমান যখন 1 বসাবো, তখন কি পাবো? প্রথম অবম, কোনো প্যাচ নেই। অপবর্তনের ক্ষেত্রে কোনো প্যাচ নেই, n সমান 2 বসালে দ্বিতীয় অবমই পাবো, হ্যাঁ, দ্বিতীয় অবমই পাবো। n সমান 3 বসালে কি পাবো? n সমান 3 বসালে তৃতীয় অবম পাবো, তৃতীয় অবম পাবো, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার কিনা বলতো? আশা করি ক্লিয়ার। হুম, শুধু প্যাচ আছে যে ব্যতিচারের ক্ষেত্রে অবমের সূত্রে আমরা যদি n সমান 0 বসাই, তখন প্রথম অবম পাই, n সমান 1 বসালে দ্বিতীয় অবম পাই, ঠিক আছে? এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ভুল হবে এদিকে, নাহলে এই চ্যাপ্টার ম্যাথ সব ইজি, হ্যাঁ। তাহলে তো এই গেল হচ্ছে যে আজকের পড়া, আর কি পড়ানো যায় দেখি। আচ্ছা, আরেকটা জিনিস পড়া গেলে, হ্যাঁ, একক চিরের অপবর্তন, এই যে একক চির দিয়ে যে অপবর্তন সৃষ্টি করতেছে, এখানে কিছু জিনিস পড়া লাগবে, ঠিক আছে?
একক চিরের অপবর্তন। একক চিরের অপবর্তন। চরমের সত্য আমরা কি জানছি? আমরা চরমের সত্য জানছি যে 2n+1 λ/2, ঠিক না? পথ পার্থক্য। চরমের সূত্র, চরমের সত্য কি? চরমের সত্য হচ্ছে যে যে x is equal 2n+1 λ/2, ঠিক আছে? আবার আমরা একটা জিনিস পড়ে আসলাম a sin থিটা, পথ পার্থক্য সমান a sin থিটা, ঠিক আছে? তো এই জিনিসটা আবার বুঝাচ্ছি না। হ্যাঁ, অবমেয় সত্য হচ্ছে যে যদি ব্যতিচারের ক্ষেত্রে পড়ে আসছে বাট এটা অপবর্তনের ক্ষেত্রে কাটে a sin থিটা, x is equal n ল্যামডা, ঠিক আছে? আবার এই ক্ষেত্রে a sin থিটা ছিল, ঠিক আছে? এখন আমি এটা বুঝাই দিয়েছিলাম, তাহলে a sin থিটা হলে চরম আর অবমেয় সত্য তো সেম হয়ে যাওয়ার কথা। শুধু সেম হয় না এই কারণে থিটার মানটা বেশ কম থাকে, ঠিক আছে? থিটার মান চরমের ক্ষেত্রে একরকম থাকে, অবমেয়ের ক্ষেত্রে একরকম থাকে। হ্যাঁ, তাহলে অবমেয় সত্য একটু হইলো। তারপর হচ্ছে যে আমরা কি জানতাম? আমরা কি জানতাম যে x is equal a sin থিটা, এটা পথ পার্থক্যের একটা সূত্র ছিল, ঠিক আছে? তাহলে ব্যতিচারের ক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস পড়তাম, ব্যতিচারের ক্ষেত্রে যদি আচ্ছা ব্যতিচার লিখে দিই, শুধু ব্যতিচার হলে আমরা এই সমান কি জানতাম? আমরা এই সমান জানতাম দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব। আর অপবর্তনের ক্ষেত্রে তো আর দুইটা চির নেই, এখানে আছে একটা চির। তাহলে অপবর্তনের ক্ষেত্রে এ দ্বারা প্রকাশ করবে, এ দ্বারা কি প্রকাশ করবে? এ দ্বারা প্রকাশ করবে চিরের প্রস্থ, মানে একটা যে এই যে এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এটা হচ্ছে প্রস্থ, চিরের প্রস্থটা প্রকাশ করবে। এ দ্বারা হচ্ছে চিরের প্রস্থ, ঠিক আছে? কি প্রকাশ করবে? চিরের প্রস্থ প্রকাশ করবে। ওকে, তো এই হচ্ছে এক কথা। আর আরেকটা জিনিস নোট করে দিতে হবে তোদেরকে, নোটটা আমি এখনই করে দিই। নোট, যদি কোয়েশ্চেনে একক চিরের অপবর্তন চরম অবম কিছু বলা না থাকে তবে অবম ধরে ম্যাথ অগ্রসর হবো, ঠিক আছে? কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি করতাম? ব্যতিচারের ক্ষেত্রে আমরা উজ্জ্বল ধরে অগ্রসর হইতাম যদি কোয়েশ্চেনে কিছু বলা না থাকতো। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে আমরা কি অবম ধরে অগ্রসর হবো? কেন? অবমের সত্যটা হচ্ছে অপবর্তনের ক্ষেত্রে ইজি, x ইকুয়াল n ল্যামডা, কোনো ঝামেলা নেই। 2n+1 λ/2 এত বড় সূত্র বসাবার দরকার কি? যদি যদি কোয়েশ্চেনে যদি কোয়েশ্চেনে যদি কোয়েশ্চেনে একক চিরের অপবর্তনে একক চিরের অপবর্তন একক চিরের অপবর্তন একক চিরের অপবর্তনে কি থাকে? চরম অবম কিছু বলা না থাকে। একক চিরের অপবর্তনে চরম অবম কিছু বলা না থাকে, কিছু বলা না থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা অবম ধরে ম্যাথে অগ্রসর হব। তাহলে অবম ধরে ম্যাথে অগ্রসর হব, ম্যাথে অগ্রসর হব, ম্যাথে অগ্রসর হব, ঠিক আছে? আর যদি প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিই, মানে ইয়াং এর দ্বিচির পরীক্ষা, হ্যাঁ, প্রণামার অপবর্তন পরীক্ষা, প্রশ্নে শুধু এটা বলা থাকবে দ্বিচির, দ্বিচির বলা থাকলে আমাদেরকে ধরে নিতে হবে এটা কি কার কথা বলতেছে? ব্যতিচারের ঘটনা বলতেছে, ঠিক আছে? তাহলে ব্যতিচারের সূত্রগুলো বসাবো। আর যদি আমাদেরকে এক চিরের কথা বলা থাকে, আমাদেরকে অটোমেটিক এটা কি ধরে নিতে হবে? অপবর্তনের সূত্রগুলো বসাবো, ঠিক আছে? অপবর্তনের সূত্রগুলো বসাবো। তাহলে এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস, ছুটি।